আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আস্তে আস্তে জয়েন করুক। আম, আরও একটা ফ্রি আইএলস এর লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সবাই আস্তে আস্তে জয়েন করুক, খুব তাড়াতাড়ি আমরা ফ্রি আইএলস লাইভ ক্লাস শুরু করব। আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আইএলসের একদম ফ্রিতেই আমরা আইএলসের ক্লাস একদম বেসিক থেকে শিখবো। আজকে অনেক কিছু শিখবো আমরা, অনেক জিনিস এখানটায় আছে, সেই পয়েন্ট টু পয়েন্ট আমরা একদম বেসিক থেকে শিখবো সকল কিছু। ঠিক আছে? ওকে। তাহলে প্রথমে আমার পরিচয় দিয়ে আমি শুরু করি। আমি সালমান ভাই, আমেরিকাতে বর্তমানে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ছি। অ্যান্ড আমি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে আছি। এই ইউনিভার্সিটিটা হচ্ছে পেনসিলভেনিয়া স্টেটে। সো এটা একটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইউএসএ। অ্যান্ড ফুল ফ্রি স্কলারশিপ পাওয়াটা কিন্তু আসলেও অতটা কঠিন না। যদি আপনারা খুব ভালো একটা আইএলটিএস রেজাল্ট করেন, সঠিক প্রসেস ফলো করেন, খুব সহজেই আপনারা ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে নাকি? ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি? একটু জানাবেন। তারপরেই আমরা খুব তাড়াতাড়ি আমরা ফ্রিতে আইএলটিএস এর ফুল ক্লাস একদম বেসিক থেকে শিখবো আমরা সকল কিছু। ওকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমত জানি যে আইএলটিএস এক্সামটা এতটা গুরুত্বপূর্ণ কেন। আইএলটিএস এক্সামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আইএলটিএস এক্সামের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয়। এবং আইএলটিএস এক্সামের উপর ভিত্তি করে যে শুধু স্কলারশিপ দেওয়া হয় সেটা না, আপনার ভিসা প্রসেস অ্যান্ড এভরিথিংয়ের জন্য আইএলটিএস খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন আইএলটিএস হচ্ছে একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এমন একটা পরীক্ষা। সো এটাতে যদি আপনি একটা ভালো রেজাল্ট করেন তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি প্রতিটা ধাপে, যেমন প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আমরা স্কলারশিপ ম্যানেজ করব, দ্বিতীয় ধাপ হচ্ছে কি অ্যাকসেপ্টেশন লেটার নিয়ে আসবো ইউনিভার্সিটি থেকে, রাইট? তারপরের ধাপ হচ্ছে কি আমরা ভিসার প্রসেস করব। সো প্রতিটা ধাপেই এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর শুধু না, আমি অলওয়েজ বলি আইএলটিএস হচ্ছে একটা চাবির মতো। আর এই চাবিটা থাকলে আপনার ইউরোপ আমেরিকার দরজা একদম খোলা। ওকে, তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করি। অনেক অনেক মানুষ জয়েন করে ফেলছে। ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, একদম বেসিক থেকে, কারণ আজকে হচ্ছে অনেকে নতুন জয়েন করছে। সো যারা জানেন তাদের রিভাইজ হয়ে যাবে, যারা জানেন না তাদের জন্য অনেক কিছু নিউ জিনিস আসছে। ওকে, আইএলটিএস এর ফুল ফর্ম দিয়ে আমরা শুরু করব। ফুল ফর্মটা আবারও বলে দিই, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আইএলটিএস এটা চারটা লেটার। আবার বলে দিচ্ছি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ফাস্ট, কারণ এত এত জিনিস, এত এত পয়েন্ট, একটু ফাস্ট আগাবো যেন আমরা প্রতিটা জিনিস কভার করতে পারি বেসিক থেকে। আচ্ছা, তারপরে আসি যে স্কলারশিপের জন্য আমাদের মেন টার্গেটটা কি। আমরা তো আর সবাই হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বাবা মার কোটি কোটি টাকা নেই, তাই না? সো আমাদের যদি হচ্ছে অ্যাব্রোডে আমাদের স্বপ্নের দেশ, সেটা হতে পারে ইউএসএ, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, যে কোনো দেশে আমরা যদি পড়তে যেতে চাই আমাদের অবশ্যই স্কলারশিপ লাগবে। সো স্কলারশিপের ব্যাপারে আমি আপনাদেরকে আমার নিজের লাইফ থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন সামনে অগস্ট মাসে আমার হচ্ছে কিন্তু নিউ সেমিস্টার সেমিস্টার শুরু হচ্ছে। সেই সেমিস্টারের এক মানে 4 মাসে আপনার দিতে হবে $18,000। সো মানে ইউএসএতে সিস্টেমটা এইরকম যে আপনার আহ, বছরে 2টা সেমিস্টার থাকে আর প্রতিটা সেমিস্টার হয় 4 মাস করে। আর বাকি যে 4 মাস থাকছে সে 4 মাস ছুটি থাকে। সো আমার প্রতি সেমিস্টারে $18,000 করে দিতে হবে। কিন্তু এই যে $18,000 যেটা আছে, এই ফুল $18,000 একটি টাকাও আমাকে দিতে হবে না, কারণ আমি ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছি। উল্টা ইউনিভার্সিটি থেকে আমাকে প্রতি মাসে $1,800, $1,800 বলতে ধরুন আপনার বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা হয়, এটা দেওয়া হবে
কারণ আমি এখানটায় ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ছি এবং আমি এখানটায় কিছু কাজও করি ইউনিভার্সিটিতে। সো এই ধরনের অপরচুনিটিগুলো শুধু ইউএসএতে না, আপনি একটা ভালো আইএলসের রেজাল্ট করে ভালোভাবে সঠিক প্রসেস ফলো করলে দেখা যাচ্ছে যে আপনি অনেক দেশ থেকে এই অপরচুনিটিগুলো পারবেন। আর প্রথম ধাপটা হলো আইএলসে একটা ভালো রেজাল্ট করা। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি, ভালো আইএলসের রেজাল্ট অ্যান্ড সঠিক প্রসেস ফলো করে আমরা বাৎসরিক প্রায় 36,000 ডলার, প্রায় 40 লক্ষ টাকার উপরে সেভ করতে পারবো। ঠিক আছে? আর আমরা আমাদের লিভিং কস্ট, থাকা খাওয়ার খরচ সব কিছু ইউনিভার্সিটি থেকে ম্যানেজ করা পসিবল। ওকে, সো আমরা স্কলারশিপ নিয়ে জানলাম। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা শুরু করি আইএলসের সবচেয়ে সহজ পার্ট। আইএলসের সবচেয়ে সহজ অংশটা থেকে শুরু করব। আচ্ছা, আইএলসের কয়টা মডিউল বা কয়টা পার্ট থাকে? আইএলস তো একটা পরীক্ষা, এই পরীক্ষাটা দিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সো এই 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাকে কয়টা পার্টের উপরে পরীক্ষা দিতে হবে? ঠিক আছে? এটা কিন্তু এরকম না যেমন এইচএসসি পরীক্ষা এখন চলতেছে, এখানটায় ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপার থাকে, কিন্তু আইএলসের ক্ষেত্রে এরকম না। আপনার এক বসাতেই আপনি 4টা পার্টের উপরে পরীক্ষা দিতে হবে। আপনি ভেবেন না যে আজকে একটা পার্ট দিলাম, আগামীকালকে আরেকটা দিব, তারপরের দিন আরেকটা দিব, এরকমটা সম্ভব না। ঠিক আছে? এক বসাতেই 4টা পার্টের উপর পরীক্ষা। এই 4টা পার্ট কি কি? এই 4টা পার্ট কি কি? এই 4টা পার্ট হচ্ছে, প্রথমে হচ্ছে আসি আইএলস স্পিকিং, তারপরে আসি আইএলস লিসেনিং, তারপরে হচ্ছে আইএলস রিডিং, অ্যান্ড লাস্টলি আইএলস রাইটিং। সো এখানটা একটা মজার বিষয় আছে, এই যে 4টা পার্ট, এই 4টা পার্টের মধ্যে যে স্পিকিং পার্টটা আছে, স্পিকিং পার্টটাতে ধরেন আপনাকে আলাদা পরীক্ষা দিতে হবে। আলাদা পরীক্ষা বলতে যেদিন পরীক্ষা হয় সেদিনই দিতে হবে। বাকি 3টা পার্ট যেটা আছে, এই যে বাকি 3টা পার্ট, এই 3টা পার্ট একসাথে দিতে হবে। সো এই 3টা পার্ট আপনি এক বসায় দিলেন, অ্যান্ড স্পিকিং পার্টটা আলাদাভাবে দিলেন। এটা তেমন বড় একটা কোনো ফ্যাক্টর না, কারণ সাধারণত এক বসাতেই দেওয়া যায় সবগুলো পরীক্ষা, যদি আমরা সঠিকভাবে প্রিপারেশন নিই। ওকে, আচ্ছা, আমরা এখন শুরু করব আইএলসের সবচেয়ে সহজ পার্ট বা সবচেয়ে সহজ অংশ। আচ্ছা, আইএলসের সবচেয়ে সহজ অংশ কোনটা? এখানটায় তো 4টা পার্ট আছে। আপনি ভাবতে পারেন যে ভাইয়া 4টা পার্টই আমার কাছে খুব কঠিন লাগে, আমি ইংলিশে খুব দুর্বল, আমার ইংলিশ আমি পারি না, কিছুই বুঝি না, ভাইয়া আমি 4টা পার্ট নিয়ে আমি খুব ভয়ে আছি। না, 4টা পার্টের ভিতরেও কিন্তু কঠিন, সহজ, কঠিনও না সহজও না এরকমও পার্ট আছে। সো আমরা শুরু করব কোনটা দিয়ে? আমরা শুরু করব সবচেয়ে সহজ অংশটা দিয়ে, যেন আপনার মোটিভেশন কাজ করে। আপনি পুরাটা সময় আপনি যেন ভালো করে মনোযোগ দিয়ে, আপনার ভিতরে যেন বুকে সাহস থাকে, মেন টার্গেটটা এটা। ওকে, সো আমরা শুরু করব কোনটা দিয়ে? সবচেয়ে সহজ পার্ট। আর সবচেয়ে সহজ পার্ট হচ্ছে কি? সবচেয়ে সহজ পার্ট হচ্ছে আইএলস লিসেনিং। আইএলস লিসেনিং, ভাই আমি তো আইএলস লিসেনিং, এটা তো হইতেছে আমার মনে হয় খুব কঠিন হবে। না, এটা কিন্তু অনেক সহজ। কিভাবে সহজ আমি বলি। আইএলস লিসেনিংয়ে প্রথমত আপনার এখানটায় আসলে মূলত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার ইংলিশ কথা শোনার দক্ষতাটা যাচাই করা হবে। সো ধরুন, আমি যদি ফর এক্সাম্পল বলি যে একজন ইংলিশে কথা বলছে, আপনি সে কথাটা শুনছেন, সামনাসামনি ধরলাম ফর এক্সাম্পল, যেন আপনার বুঝতে সুবিধা হয় যে সামনে আপনার একজন ব্রিটিশ মানুষ বা আমেরিকান সিটিজেন দাঁড়িয়ে আছে, সে ইংলিশে কথা বলছে, আপনি সেই কথাটা কি বুঝছেন, বুঝে আপনার ব্রেনটা সেটা প্রসেস করছে, তার মানে কি আপনি ইংলিশ আন্ডারস্ট্যান্ড করতে পারেন, রাইট? সো আইএলস লিসেনিংয়ে মেইনলি আপনি কি ইংলিশ আন্ডারস্ট্যান্ড করতে পারেন কি পারেন না সেটাই। ঠিক আছে? জিনিসটা খুব কমপ্লিকেট করার দরকার নাই। হ্যাঁ, জিনিসটা কিন্তু আসলে অনেক সহজ। সো আইএলস লিসেনিং পার্টে আমি কিছু টিপস দিব, আর কিভাবে পড়লে আপনি 9 আউট অফ 9 ব্যান্ড স্কোর তুলতে পারবেন খুব সহজেই, সেটাও আমি বলে দিব। আচ্ছা, অনেকে বলে যে ভাইয়া ব্যান্ড স্কোর কি? আচ্ছা, ব্যান্ড স্কোর, সো ব্যান্ড স্কোরের ব্যাপারটা আমি একটু বলে দিই। আইএলস পরীক্ষাটা কিন্তু এরকম না ভাইয়া আপুরা যে এটা 100 মার্কসের উপরে পরীক্ষা হয়। নো, আইএলস পরীক্ষার মার্কিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। আইএলস পরীক্ষার যে 4টা পার্ট আছে, আমি যে বললাম যে এই যে 4টা পার্ট, এই 4টা পার্টের প্রতিটা পার্ট কিন্তু 9 ব্যান্ড স্কোর করে মার্ক। ওকে, সো আইএলস লিসেনিং পরীক্ষাতে 9 ব্যান্ড স্কোর, এটাকে 9 ব্যান্ড স্কোর বলা হয়।
আইএলস রাইটিংয়ে 9 ব্যান্ড স্কোর, রিডিংয়েও 9 ব্যান্ড স্কোর, স্পিকিংয়েও 9 ব্যান্ড স্কোর। ওকে, সো এই যে 9 ব্যান্ড স্কোর করে যে পরীক্ষাগুলো হচ্ছে, এই আপনি ধরেন আইএলস লিসেনিংয়ে 7 ব্যান্ড স্কোর পেলেন, রাইটিংয়ে 8 ব্যান্ড স্কোর পেলেন, এই চারটা যোগ করে দেন 4 দিয়ে ভাগ করলে গড়ে যেটা আসে সেটাই হবে আপনার আইএলসের মেইন স্কোর। ওকে, আইএলস লিসেনিংয়ে যেন 9 আউট অফ 9 ব্যান্ড স্কোর পান, যেটা পেলে আপনার ধরেন খুবই সহজ হবে ইউএসএ, কানাডা, লন্ডন, আপনার খুবই সহজ হবে আপনার এইসব দেশে আসার জন্য। সো এটাতে আপনি কি করে 9 ব্যান্ড স্কোর পাবেন? আমাদের টার্গেট থাকবে কি? আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 7 ব্যান্ড স্কোরের উপরে, ঠিক আছে? অন্তত অন্তত ভাইয়া কত পাইতে হবে? অন্তত পেতে হবে 6.5, বড় করে লিখে দিচ্ছি 6.5। আইএলস পরীক্ষাতে অন্তত 6.5 ব্যান্ড স্কোর পেতে হবে। আর যে 4টা মডিউল আছে, যেটা আমি বললাম যে প্রতিটাতে আলাদা আলাদা মার্কিং হয় কিন্তু, সো এই প্রতিটা মডিউলে আমাদের অ্যাট লিস্ট 6 ব্যান্ড স্কোর পেতে হবে। কত? 6 ব্যান্ড স্কোর। 6 ব্যান্ড স্কোরের নিচে পাওয়া যাবে না। 6 ব্যান্ডের স্কোরের নিচে পেলে আপনি আমেরিকা, কানাডা, লন্ডন, ডেনমার্ক যেই দেশই বলেন না কেন, অধিকাংশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে অ্যাট লিস্ট, সাদমান ভাই বলছিল 6.5 ব্যান্ড স্কোর, মানে 6.5 ব্যান্ড স্কোর আমার তুলতেই হবে। আর নো ব্যান্ড লেস দ্যান 6, কোনো মডিউলে যেন 6 ব্যান্ড স্কোরের নিচে না থাকে। ওকে, তাহলে আমরা জানলাম যে আইএলসের মার্ক আমাদেরকে কত তুলতে হবে, কিন্তু আমাদের টার্গেট কত রাখবো? 7 আপ, 7-এর উপরে যেন আমাদের টার্গেট থাকে, আমরা যেন 7-এর উপরে তুলতে পারি। আচ্ছা, সো আইএলস লিসেনিং, আইএলস লিসেনিংটা আসলে অনেক সহজ, আর এটাতে ভালো করার কিছু টেকনিক আছে। সেই টেকনিকগুলো যদি আমরা ফলো করি তাহলে আইএলস লিসেনিংয়ে আমরা খুব সহজে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবো। ওকে, আইএলস লিসেনিংয়ের মেইন টেকনিকটা হচ্ছে যে, ধরুন আপনি যখন পড়তেছেন আইএলস, তখন পার্ট বাই পার্ট পড়তে হবে, ঠিক আছে? আইএলস কিন্তু অনেক টাইপের হয়, মানে আইএলস লিসেনিংয়ে অনেক টাইপের কোশ্চেন করে। সাপোজ ফর এক্সাম্পল আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, তারপরে আপনার হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন হয়। সো এই যে ধরেন অনেকে আছে, যেমন আমার ক্ষেত্রে যেটা হতো যে আমার কাছে মাল্টিপল চয়েস কোশ্চেনটা খুব সহজ লাগতো। ট্রু ফলস নট গিভেন কোশ্চেনে যে আমি একটু হইতেছে ফোকাসটা হারিয়ে ফেলতাম। সো ধরুন আপনার কাছেও এমন হতে পারে যে আপনার কাছে এক ধরনের কোশ্চেন আপনার কাছে কঠিন লাগছে, বাকি কোশ্চেনগুলো আপনার কাছে সহজ লাগছে। সো সাপোজ ফর এক্সাম্পল আপনার কাছে ট্রু ফলস নট গিভেনটা খুব কঠিন লাগে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ট্রু ফলস নট গিভেন যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ওই পার্ট ধরে। আমি যে আইএলটিএস লিসেনিংয়ের যখন প্র্যাকটিস করতে বসবো আমি যে সবগুলোই প্র্যাকটিস করবো, ব্যাপারটা কিন্তু এরকম না। যেই পার্টটা আমার কাছে কঠিন লাগে সেই পার্টটাই আমি বেশি বেশি প্র্যাকটিস করবো। বেশি বেশি বলতে কি, আচ্ছা আমি 10টা কোশ্চেন নিয়ে বসলাম, 10টা প্রশ্নপত্র নিয়ে বসলাম, সেই প্রশ্নপত্রের 10টা ট্রু ফলস নট গিভেন আমি প্র্যাকটিস করলাম। তাহলে কি হবে? আপনার যে জিনিসটা সবচেয়ে কঠিন লাগছিল সেই জিনিসটাই কিন্তু সবচেয়ে সহজ লাগবে। আচ্ছা, তারপরে কি করব আমরা? তারপরে হচ্ছে ফোকাস ধরে রাখা। আমি অলওয়েজ বলি আইএলটিএস লিসেনিং মেইনলি আপনার ফোকাসের উপর ডিপেন্ড করে, ফোকাস বা মনোযোগের উপর ডিপেন্ড করে। ভাইয়া আমি তো 5 মিনিট হলেই তো মনোযোগ হারিয়ে ফেলি, আমার কি হবে? সো এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ লিসেনার হইতে হবে। অ্যাক্টিভ লিসেনার বলতে কি বোঝায়? অ্যাক্টিভ লিসেনার বলতে বোঝায় যে একজন মানুষ যে কথা শোনার সময় খুব মনোযোগ দিয়ে কথা শুনে। একজন গুড লিসেনার হতে হবে আপনাকে, অ্যান্ড অ্যাক্টিভ লিসেনার হতে হবে। একজন যখন কথা বলছে তখন কথাটা না শুনেই উত্তর করা বা কথাটা না শুনেই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার করা, এগুলো করা যাবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে কথা, কারণ আইএলটিএস লিসেনিংয়ের যে বিষয়টা ভাইয়াপুরা, সেটা হচ্ছে যে আপনি যদি একবার কোশ্চেনটা জাস্ট মিস করে ফেলেন তাহলেই শেষ। যে কথা বলতেছে, সাপোজ আপনাকে একটা হেডফোন দেওয়া হবে, রাইট? সো এই যে হেডফোনটা দেওয়া হলো, এই হেডফোনে
দুইজন কথা বলতেছে বা ডায়ালগ করতেছে। সো যে দুইজন কথা বলতেছে সেই দুইজনের যে গুলা বলতেছে সেগুলোর মধ্যে বাই চান্স আপনি 2 মিনিটের জন্য মনোযোগ আউট অফ ফোকাস হয়ে গেলেন। সো তখন কি হবে, আপনি কিন্তু সেই কথাটা আবার শোনার সুযোগই পাবেন না। সো এটা কিন্তু একটা ভয়ানক বিষয়। আর আমি কিন্তু ভয় দেখানোর জন্য বলছি না, আমি জাস্ট যেন আপনারা রিয়ালিটিটা বুঝেন যে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়াটাই তো আসল, তাই না? এই যে ক্লাসগুলা যে আইএলসের এটা করো ওটা করো হ্যান করো ত্যান করো না, একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, তাকে মেন্টালি প্রিপেয়ার্ড করা, তারপরে তার কনফিডেন্স বাড়ানো, এটাই তো মেইন। একজন টিচারের কাজ তো এইটাই, রাইট? সো আমি সেই জায়গা থেকেই বলছি, ভয় পাবেন না, আত্মবিশ্বাস রাখবেন, কিন্তু মনোযোগ দিয়ে করবেন, খুবই মনোযোগ দিয়ে করবেন। যখনই হচ্ছে কথা বলছে অন্য কোনো দিকে ফোকাস নাই, জাস্ট কথার দিকেই ফোকাস, আর সে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনে তারপরে অ্যান্সার করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে রাখবো আর খুব মনোযোগ দিয়ে শুনবো, আমি এদিক ওইদিক আর তাকাবো না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ডান করলাম। এইবার কি, এইবার হচ্ছে যে আপনার যে কোশ্চেন কিন্তু থাকবে কয়টা, আইএলটিএস লিসেনিংয়ে 40টা। সো যে 40টা কোশ্চেন থাকবে সে 40টা কিন্তু এরকম যে আস্তে সহজ, প্রথম দিকে সহজ, তারপর আস্তে 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 কঠিন, ঠিক আছে? সো প্রথম দিকে সহজ, আস্তে 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 কঠিন। সো তখন আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে আস্তে আস্তে যে কঠিন হবে সেই কঠিন গুলা যদি আমরা না পারি তাহলে সেটা আমরা রেখে দিব। সাপোজ আইএলটিএস লিসেনিংয়ে 40টা কোশ্চেন থাকে, এখন 40টা কোশ্চেনের মধ্যে এমন হতেই পারে যে আপনি খুব ভালো করে আমার সাথে প্রিপারেশন নেওয়ার পরে 3টা কোশ্চেন পারলেন না। অনেক সময় তো হয়। সো সেই 3টা কোশ্চেন আমরা কি করব, একদম রেখে দিব, সেটা আমরা ট্রাই করব না। যে 37টা কোশ্চেন আমরা পেরেছি সেই 37টা কোশ্চেন আমরা ভালো করে দাগাবো অ্যান্ড লিখবো। দেন 37টা কোশ্চেন শেষ, আপনার হাতে আছে ধরেন এখনো 10 মিনিট। এই 10 মিনিট আমরা কি করবো, ওই 3টা কোশ্চেনের কথাটা মনে করার ট্রাই করবো, কারণ আমরা তো আবার শুনতে পারবো না, রাইট? সো তখন কি করতে হবে, আমাদের হচ্ছে মনে করার ট্রাই করতে হবে। বাই চান্স আপনি দুইটা মনে করতে পারলেন আর একটা মনে করতে পারলেন না, তখন কি করবেন, তখন ওই একটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। বারবার বলি, আইএলটিএস পরীক্ষাতে কখনো একটা কোশ্চেনও ছাড়বেন না। আইএলটিএস পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নাই। নেগেটিভ মার্কিং বলতে কি, নেগেটিভ মার্কিং বলতে হচ্ছে আপনার ধরেন 40টা কোশ্চেনের মধ্যে আপনি 38টা ঠিক করলেন আর দুইটা ভুল করছেন, হুম, বা দুইটা ফাঁকা রেখে আসছেন বা ভুল করছেন। সো আপনি কত পাচ্ছেন, 40-এ 38। নেগেটিভ মার্কিং বলতে আপনি 38-এর জায়গায় ওই দুইটার ভুল করার জন্য 36 পাবেন। আইএলটিএসে কিন্তু এরকমটা হয় না। আইএলটিএসে যেটা হয়, আপনি 38টা ঠিক করছেন আর দুইটা ভুল করছেন। সো ওই যে দুইটা ভুল করছেন ওইটা বাদ, মানে আপনি 40-এ 38 পাবেন। ওকে? সো একটাও ফাঁকা রাখবেন না, যেটা পারেন লিখে দিয়ে আসেন, আপনার নাম লিখে দিয়ে আসেন। না, জাস্ট ফর লাইক আমি বলতেছি যে যেটা পারেন লিখবেন, ঠিক আছে? মানে কখনো ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, আইএলটিএস লিসেনিং এর তাহলে আমরা দুইটা টিপস জানলাম। একটা হচ্ছে পার্ট বাই পার্ট আমরা করব। যে পার্টটাতে আমার বেশি সমস্যা, আমার বেশি বেশি ভয় লাগে, সেই পার্টটা আমি প্রতিদিন 10টা প্রশ্নপত্র বের করে আমি প্রতিদিন 10টা আলাদা আলাদা সলভ করব। আমি 10 দিন করেন না, 10 দিন করার পরে আমার গ্যারান্টি আপনার রেজাল্ট ভালো হবে। এরপরে কি, এরপরে হচ্ছে আইএলটিএস লিসেনিং এ কথা শোনা। ইংরেজি কথা শুনতে হবে ভাই, ভাইয়া আপুরা ইংলিশ কথা শুনেন, হিন্দি সিরিয়াল দেখেন না, ঠিক আছে? আমি অলওয়েজ বলি আমার স্টুডেন্টদেরকে, একজন তোমরা কেউ কখনো বাংলা সিনেমা, বাংলা নাটক, হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল এগুলো কখনো দেখবা না। যতটুকু টাইম পাও ইংলিশ সিনেমা দেখো, ইংলিশ সিরিজ দেখো, ইংলিশ পডকাস্ট শুনো। তুমি যদি এগুলো কিছুই না করো, জাস্ট ইংলিশ পডকাস্ট শুনো। টেডএক্স আছে, আমি তো একটা হচ্ছে ফিল্মের ওয়েবসাইটের নাম পর্যন্ত বলে দিছি, যে ওয়েবসাইটে যে কোনো ফিল্ম আপনি ফ্রিতে পাবেন, রাইট? sflix.to, sflix.to, এটাতে আপনি যে কোনো ফিল্ম, ইংলিশ যে কোনো ফিল্ম আপনি ফ্রিতে পাবেন। সো দেখেন ফ্রিতে, নেটফ্লিক্স কিনতে হবে না, ঠিক আছে? তারপরে কি, তারপরে আসে কি, যারা ফিল্ম দেখতে পছন্দ করে না, অনেক স্টুডেন্ট আমার আছে যারা ফিল্ম দেখতে চায় না, ভাই আমি অনেক ইসলামিক, আমি ফিল্ম দেখতে চাই না, ইটস গুড ফর ইউ। সো তখন আপনি কি করবেন, ইউটিউবে
টেডএক্স লিখে সার্চ করবেন, TEDx। ওকে, সেখানে অনেক সুন্দর করে অনেক জ্ঞানের কথা বলা হয় যে মেডিটেশন করলে আপনার কি উপকার হবে, আপনার ব্রেনটা কি করে কাজ করে, আপনি আপনার হচ্ছে ব্রেনের দক্ষতা কি করে বাড়াতে পারবেন। এইসব জিনিসপত্র শুনেন, আপনার জ্ঞানও বাড়বে, আপনার ইংলিশের দক্ষতাটাও বাড়বে, আপনি অ্যাব্রোডে সেটেল হতে যে যাচ্ছেন স্বপ্নের দেশে, সেটা যাওয়াটাও ইজি হবে। ওকে, সো আমরা এই 3টা টিপস জানলাম। আচ্ছা, আইএলস লিসেনিং নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নগুলো আমাকে করতে পারেন, আমি সেগুলোর সুন্দর করে উত্তর করে দেব, ঠিক আছে? যে কোনো প্রশ্ন। আসলে এত এত মেসেজ আসে প্রতিদিন, 1000, 2000, 5000, সো সবাইকে রিপ্লাই করাটা অনেক কঠিন হয়ে যায়, তাও আমি সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, এবার আসি আইএলস লিসেনিংয়ের পরের ধাপটাতে। ওকে, আইএলস লিসেনিং পরীক্ষা আপনি দিলেন, তারপরে কিন্তু আপনাকে তেমন কোনো গ্যাপই দেওয়া হবে না, আপনার সাথে সাথে এক বসাতে আইএলস রিডিংয়ের পরীক্ষা শুরু হবে। সো আইএলস যে পরীক্ষাটা 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে হয়, এটা ডিপেন্ড করে স্পিকিংয়ের টাইমটার উপরে, বিশেষ করে যে স্পিকিং আপনি কতক্ষণ ধরে করতেছেন। বাট ধরে নিলাম 3 থেকে 4 ঘন্টা টাইমে পরীক্ষাটা হয়, এই 3 থেকে 4 ঘন্টা কিন্তু আপনাকে এক বসাতে পরীক্ষাটা দিতে হবে। আমি তাই অলওয়েজ বলে যাই, যখন বাড়ি থেকে বের হবা তোমরা তোমরা টয়লেটের কাজ সেরে, তোমাদের যত জরুরি কাজ আছে সেগুলো সেরে তারপরে যাও, কারণ 5 মিনিট অফ চাইলে কিন্তু ওই 5 মিনিট ওই টাইমটার থেকে কাটা যাবে। সো আইএলস রিডিং, আইএলস রিডিংয়ের সবচেয়ে ভালো ভালো কয়েকটা টিপস দিব আজকে। আজকের ক্লাসটা অনেক দারুণ হতে যাচ্ছে, আর ক্লাস কেমন লাগছে এটাও জানাবেন। ওকে, আইএলস রিডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। ভাই, স্কিমিং আর স্ক্যানিং এই ওয়ার্ড তো জীবনে শুনি নাই, এই ওয়ার্ডগুলো কি? স্কিমিং আর স্ক্যানিং দুটো আলাদা আলাদা জিনিস। আচ্ছা, আইএলস রিডিংটার ব্যাপারে আসলে আমরা একটু জানি। আইএলস রিডিংয়ে মেইনলি আপনার ইসে থাকবে, ইসে বলতে কি রচনা, রচনাগুলা ধরেন 2টা রচনা থাকবে, প্রথম রচনা পড়ে আপনাকে কিছু উত্তর করতে হবে, তারপরে দ্বিতীয় রচনা পড়ে আপনাকে কিছু উত্তর করতে হবে। এটা যেমন লিসেনিংয়ে শুনে উত্তর করার কথা ছিল না, ওই রকমই রিডিংয়ে পড়ে উত্তর করার বিষয়টা আসে। ওকে, সো স্কিমিং বলতে ধরেন আপনার সামনে একটা রচনা আছে ইংলিশে লেখা, সেই ইংলিশে লেখার যে রচনাটা আছে ওটাতে অনেকগুলো প্যারা প্যারা করে আছে, মানে প্যারাগ্রাফ ওয়াইজ দেখা যাচ্ছে একটা পুরো রচনা 5টা ডিফারেন্ট প্যারাগ্রাফে বিভক্ত। সো স্কিমিং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথম প্যারাটা পড়লাম রচনা থেকে, তারপরে একটা বেসিক আইডিয়া নিলাম। যেমন আমরা এখন ক্লাসটা শিখছি একদম বেসিক থেকে, কিছুই জানি না, একদম বেসিক থেকে শিখছি, ওই রকমই একটা প্রথম প্যারাটা পড়লাম, একদম একটা বেসিক আইডিয়া নিলাম। সেই আইডিয়া থেকেই যে উত্তরটা আসবে, মানে কোশ্চেনটা আছে সেটার উত্তর দিতে হবে। ওকে, সো স্কিমিংয়ের ব্যাপারে আমরা কি জানলাম, যে প্যারাটা পড়ে আমরা একটা সাধারণ আইডিয়া বলা যায়, যে সাধারণ একটা আইডিয়া নিব সেটার ব্যাপারে, তারপরে মাথায় স্টোর করে রাখবো, তারপর সেখান থেকে আমরা উত্তর করব। ওকে, আর স্ক্যানিং, স্ক্যানিংটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিডিংয়ের ক্ষেত্রে। কারণ স্ক্যানিংয়ে ধরেন আপনার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আপনি পড়লেন, পড়ার পরে আপনার ওই রচনাটা হইতেছে পড়ে তারপরে সেখান থেকে স্ক্যান করে বের করতে হবে যে আচ্ছা, স্ক্যান বলতে কি খুঁজে বের করতে হবে এই কোশ্চেনের উত্তরটা কোথায় থাকতে পারে, কোথায় থাকতে পারে, এভাবে খুঁজে বের করতে হবে। আমি অলওয়েজ বলি আমার স্টুডেন্টদেরকে যে তোমরা স্কিমিং খুব একটা করবা না, স্কিমিংয়ে অনেক সময় যায়, আর আইএলসের সময় কিন্তু ধরা বাঁধা। সো আমাদেরকে স্কিমিংয়ে খুব একটা বেশি সময় দেওয়া যাবে না, আমাদেরকে কিসে সময় দিতে হবে বেশি, স্ক্যানিংয়ে। আমরা কি করব, আমরা প্রথম যে ধরেন আইএলস রিডিংয়ে 40টা প্রশ্ন আছে। ওকে, সেই 40টা প্রশ্নের প্রথম প্রশ্নটা আমরা পড়লাম, পড়ার পরে তারপরে আমরা যে প্রথম যে ইসেটা আছে সেই ইসে প্রথম থেকে সেকেন্ড প্যারা পর্যন্ত আমরা পড়লাম, কারণ প্রথম প্রশ্নের উত্তর সাধারণত ফার্স্ট প্যারা অথবা সেকেন্ড প্যারাতেই থাকবে, 5টা প্যারার মধ্যে, ঠিক আছে? সো একটা রচনাতে 5টা প্যারা, সেটার মধ্যে প্রথম যে কোশ্চেনটা সেটার উত্তর ফার্স্ট প্যারা অথবা সেকেন্ড প্যারাতেই থাকবে। সো আমরা কি করব, প্রথম প্রশ্নটা পড়লাম, পড়ার পরে আচ্ছা এই কোশ্চেনটাতে এটা জিজ্ঞেস করেছে, আচ্ছা আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্যারা পড়ি, পরে কোশ্চেনটার উত্তর বের করতে চাই, এটাকে বলা হয় স্ক্যানিং, বা আমরা খুঁজে বের করছি। আচ্ছা, ফার্স্ট আর সেকেন্ড প্যারাতে পেলাম না, থার্ড প্যারাতে শিওর পাবেন, ঠিক আছে? থার্ড প্যারাটা পড়ি, আচ্ছা এবার উত্তর করার ট্রাই করি।
সো এইভাবে স্ক্যানিংটা করব। স্ক্যানিংটাতে আমাদের অনেক সময় বাঁচবে, আমরা কোশ্চেন পড়ছি, তারপর সেই অনুযায়ী আমরা উত্তর খুঁজে তারপরে সেই উত্তরটা লিখতেছি, রাইট? আর স্কিমিংয়ে কী হবে, আমার পুরা রচনা পড়তে হবে। পুরা রচনা পড়ে তো আমরা মনে রাখতে পারবো না। আপনি কখনোই একটা পুরা ইংলিশের রচনা এই 5 মিনিটে পড়ে মনে রাখা সম্ভব না। সো আমাদেরকে কি স্ক্যানিং টেকনিকটা ইউজ করতে হবে। আর স্ক্যানিং টেকনিকটা যখন আপনি ইউজ করতে যাবেন বা পুরাটা আপনি পড়ে পড়ে মনে মানে উত্তর করতেছেন, তখনই কিন্তু আপনার কি হবে, আপনার অটোমেটিক্যালি স্কিমিংয়ের কাজটা হয়ে যাবে বা মনে রাখা বা ব্রেনে স্টোর করার কাজটা হয়ে যাবে। সো আমরা স্কিমিং আর স্ক্যানিং সম্পর্কে আজকে ভালো করে জানলাম, রাইট? আচ্ছা, এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ জিনিসে আইএলটিএস রিডিংয়ের জন্য, সেটা হচ্ছে কি স্পিড বা গতি। গতি থাকতে হবে। ভাই কিসে গতি থাকবে? এই গতিটা হচ্ছে রিডিংয়ের গতি। সো ধরেন আইএলটিএস রিডিংয়ে কিন্তু দুইটা বড় বড় ইসে থাকে, রচনা থাকে। সো আপনার পড়ার স্পিড বা পড়ার গতিটা যেন ফাস্ট হয়। দেখা যাচ্ছে কি, আমি এমন স্টুডেন্ট দেখেছি যারা 5 পাতা বইয়ের, ইংলিশ বইয়ের 5 পাতা বা বড় বড় ইসে তারা 10 মিনিটের মধ্যে পড়ে ফেলতেছে, ঠিক আছে? পড়তেছে, অ্যান্ড শুধু যে রিডিং পড়তেছে ব্যাপারটা এরকম না, মাথায় স্টোরও করে রাখতেছে। সো কখনো তার কাছ থেকে ইন্সপাইরেশন নেবেন না বা কখনো তাকে দেখবেন না যে পারে না কিছু। তার ব্যাপারগুলো জানবেন, তার ব্যাপারগুলো দেখবেন যে ওই ছেলেটা পারতেছে, তাহলে আমি পারবো না কেন? ও যদি 5 পাতা পারে 10 মিনিটে, আপনি 5 পাতা না হলেও 2 পাতা পারবেন, তাই না? আর ট্রাই করতে করতে, প্র্যাকটিস করতে করতেই দেখা যাচ্ছে বাড়ছে। আচ্ছা, প্র্যাকটিসটা কোথায় করব, রাইট? খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা স্পিড, আমাদের যেন পড়ার গতিটা বাড়ে, সেটার জন্য আমরা প্র্যাকটিস করব। আমরা হচ্ছে কোনো নিউজ পেপার পড়তে যাব না। নিউজ পেপারে উড়াধুরা বিভিন্ন ধরনের জিনিসপত্র লেখা থাকে যেগুলো কখনো আমাদের জীবনে কাজেই লাগবে না। এমন এমন ওয়ার্ড দেওয়া থাকে, দ্য ডেইলি স্টার পত্রিকা আছে, তারপরে আরও কত পত্রিকা আছে, ওগুলো না। আমরা কি করব, আমরা হচ্ছে স্পিড বাড়ানোর জন্য আইএলটিএস এর যে ক্যামব্রিজের বই আছে সেই বইটা প্রথমে কিনবো। আর যারা যারা জানতে চাবেন যে ভাইয়া কোন কোন বই কিনবো, সেটা হচ্ছে কি আইএলটিএস ক্যামব্রিজের 9 থেকে 18 কিনবেন, ঠিক আছে? কেনার পরে তারপরে সেখানের যে রিডিংয়ের প্যাসেজগুলো দেওয়া আছে সেগুলাই আমরা পড়বো। ওকে, এটা হচ্ছে বেস্ট ওয়ে, কারণ আপনার এটার উপরেই পরীক্ষাটা দিতে হচ্ছে। সো এটা নিয়েই আপনার হচ্ছে বসে চর্চা করাটা বেটার, তাই না? বুদ্ধিমানের কাজ, লজিক্যাল একটা ওয়ে। সো আমরা এটাই পড়বো, এটাই বারবার পড়বো। আজকে আমি হচ্ছে 5টা রিডিংয়ের প্যাসেজ পড়লাম, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আরও 5টা পড়লাম, তারপরের দিন আরও 5টা পড়লাম। 10 দিন করেন না, আমার গ্যারান্টি আপনার রিডিং নিয়ে কোনো সমস্যাই থাকবে না। ওকে, আর একটা টিপস দিয়ে দিই, যে রিডিং যখন পড়ছেন যেসব ওয়ার্ডগুলো আপনি পারছেন না সেগুলো কি করবেন, সেগুলো হচ্ছে একটু একটা খাতায় লিখবেন, ওটার নিচে আন্ডারলাইন করে একটা খাতায় লিখবেন। খাতায় লিখে সেগুলোর মিনিংটা বাংলাতে বের করে ওখানটায় লিখে দিবেন। এরকম ধরনের আপনার 100টা ওয়ার্ড আছে, সেই 100টা ওয়ার্ড আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ ওটা আপনি একে তো ক্যামব্রিজের বই থেকে পড়তেছেন, তারপরে কি, তারপরে সেগুলোর ওয়ার্ডগুলো আপনার মাথায় ঢুকে যাচ্ছে, যেটা আমাদের আইএলটিএস রাইটিংয়ে কাজে লাগবে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে। অ্যান্ড লাস্টলি আমাদের এই ওয়ার্ডগুলা আমাদের মাথায় থাকলে আমাদের রিডিংয়ে যখন এইসব ওয়ার্ড ইউজ করা হবে তখন আমাদের জন্য খুব ইজি, কারণ আমরা অলরেডি জানি। আপনি যদি এভাবে আগামী 3 মাসে আপনি যদি 100টা ইসে পড়েন, 100টা ইসে থেকে 10টা 10টা করে 1000 ওয়ার্ড আপনার বের করেন, এই ওয়ার্ডগুলো জেনুইন ওয়ার্ড। অনেকে বলে যে আইএলটিএসের জন্য 5000 ওয়ার্ডের একটা বই, আইএলটিএসের জন্য 2000 ওয়ার্ডের একটা বই। ভাই বিলিভ মি, আমার স্কোর আইএলটিএসে 9/9 ছিল, আমি কখনো ওগুলো পড়ি নাই, ওগুলো পড়ে কোনো লাভই হয় না। ভালো যদি করতে চান, বইয়ে যেগুলো ওয়ার্ড আছে ক্যামব্রিজের বইয়ে সেগুলা পড়বেন। ওকে, সো আমরা কি জানলাম, স্কিমিং, স্ক্যানিং, স্পিড। এখন আসি আর একটা খুবই দরকারি জিনিস, সেটা হচ্ছে যে কিওয়ার্ড। আইএলটিএসে অনেক ধরনের কিওয়ার্ডের খেলা আছে, এই খেলাটা খুব মজার, ঠিক আছে? সো ধরেন আপনার আইএলটিএস রিডিংয়ে আপনার কোশ্চেনে এক ধরনের ওয়ার্ড পাইলেন, যে ওয়ার্ডটা আপনার চেনা জানা নাই, বা আপনি ওয়ার্ডটা কি করছেন খুঁজে পাচ্ছেন না, বা কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, ওই যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা দিয়ে আপনি খোঁজা ট্রাই করবেন, ওই ওয়ার্ডের সিনোনিমাস বা ওই ওয়ার্ডের মতো
আর কোন ওয়ার্ডটা কোথায় ইউজ করা হয়েছে এই প্যারাগ্রাফে। আপনি যখন হচ্ছে প্রথম 10টা কোশ্চেনের উত্তর দিয়ে আসছেন, তখন দেখা যাচ্ছে 5 নম্বর কোশ্চেনের উত্তরটা দিতে পারেন নাই। সো আপনার কি প্রথম 5টা প্যারার উপরে হালকা পাতলা একটা আইডিয়া হয়ে গেছে অলরেডি, রাইট, পরীক্ষার সময়। সো আপনি ওইটাকে কাজে লাগিয়ে আপনি ওই ওয়ার্ড, যে 5 নম্বর কোশ্চেনে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ড দিয়ে আপনি খোঁজার ট্রাই করবেন, এই ওয়ার্ডটা কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে। আচ্ছা, 3 নম্বর প্যারাতে আছে, আচ্ছা এটা কি, ওকে, সেই হিসাবে উত্তরটা করে দিলাম। খুবই ইজি। ওকে, কিওয়ার্ড। সো আমরা স্কিমিং স্ক্যানিংয়ের ব্যাপারে জানলাম, কিওয়ার্ডের ব্যাপারে জানলাম, অ্যান্ড লাস্টলি আমরা জানলাম কি আমাদের রিডিংয়ের স্পিডটা আমাদেরকে বাড়ানো খুবই দরকারি। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আইএলস রিডিংটা অনেকটা কঠিন। আপনাকে সময় দিতে হবে, সঠিক ইনস্ট্রাকশন নিতে হবে, গাইডলাইন পেতে হবে। অবশ্য গাইডলাইন পাওয়া খুব একটা কঠিন না, কিন্তু সঠিক মানুষের কাছ থেকে গাইডলাইন নেওয়াটা খুবই জরুরি। আচ্ছা, এবার আসি আমরা লাস্ট পার্ট হচ্ছে আইএলস রাইটিং। আইএলস রাইটিংয়ের 2টা পার্ট থাকে, এটা আমরা অলরেডি অনেকেই জানি। যারা জানে না তাদেরকে আমি আরেকবার বলে দিই, আইএলস রাইটিং টাস্ক 1 অ্যান্ড আইএলস রাইটিং টাস্ক 2। সো আইএলসের যে প্রথম পার্টটা থাকে ওই পার্টটা অনেকটা ইজি হয়, হ্যাঁ, আর যে রাইটিং টাস্ক যে 2 থাকে মানে দ্বিতীয় পার্ট, সেটা অনেকটা কঠিন হয়। সো আমরা কি করব, প্রথম যে পার্টটা থাকে সেই পার্টে কিন্তু আমরা 20 মিনিটের উপরে সময় দিব না। এই জিনিসটা নোট করে রাখেন, 20 মিনিটসের উপরে, মাথায় নোট করে রাখেন, 20 মিনিটসের উপরে আমাদের ওটাতে সময় দেওয়া যাবে না। আর আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লিখে আসা, ঠিক আছে। সো আমরা রাইটিং পার্ট 1 যেটা আছে সেটাতে কম সময় দিলাম, অ্যান্ড রাইটিং পার্ট 2তে আমরা বেশি সময় দিব, কারণ ওটা অনেকটা হার্ড হয়, অনেক ডেসক্রিপটিভ লেখালেখি করতে হয়। আমরা আরও আলোচনা করব যে রাইটিং পার্ট 1 অ্যান্ড 2তে খুব ভালো কী করে করা যায়। আচ্ছা, আমাদের এখানটায় মেইনলি আইএলস রাইটিং যে পার্টটা আছে সেটাতে ভালো করার জন্য মেইনলি 3টা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে। এই 3টা জিনিসে আমরা যখন ভালো করতে পারবো, তখনই আমরা আইএলস রাইটিংয়ে একটা ভালো নাম্বার পাবো। আমি এমন স্টুডেন্ট অনেক দেখছি যারা আইএলস রাইটিংয়ে 9/9 ব্যান্ড স্কোর পাইছে, অনেক। সাধারণত বাংলাদেশ থেকে না হলেও ইন্ডিয়া থেকে অনেকে আছে যারা আমার ইউনিভার্সিটিতে আসছে, বা আপনার নেপাল থেকে অনেকে আছে। এটা পসিবল, ঠিক আছে, কিন্তু সঠিকভাবে সঠিক জিনিসগুলো লিখতে হবে, তাছাড়া তো ইনস্ট্রাক্টর বা টিচার আপনাকে মার্ক দেবে না তো, রাইট। সো আমাদের হচ্ছে 3টা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্পেলিং। সো আমাদের স্পেলিংগুলো খুব সুন্দর করে, মানে কোনো যেন ভুল না হয় স্পেলিংয়ে, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের যেন স্পেলিংয়ে কোনো ভুল না হয়। দ্বিতীয় হচ্ছে কি, ভোকাবুলারি। আমরা রিডিং যখন হচ্ছে আমরা পড়ছিলাম, তখন আমরা লিখে রাখতাম না যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে খুব সুন্দর করে হার্ড ভোকাবুলারি, যেগুলো সাধারণত ইউজ করে না, এমন সুন্দর করে গুছিয়ে লেখা ট্রাই করবো ভোকাবুলারিগুলো দিয়ে, যেন যে টিচার পড়তেছে সে যেন অ্যামাজড, ওয়াও কি সুন্দর করে লিখছে, রাইট। অ্যান্ড লাস্টলি হচ্ছে কি গ্রামারটা খুব ভালো করে চর্চা করতে হবে। গ্রামারের অনেক কিছু আছে, যে এই গ্রামারগুলোর জন্য মানে ভালো করে লিখেও হার্ড ওয়ার্ড ইউজ করেও দেখা যাচ্ছে কি গ্রামারের জন্য আপনার রেজাল্ট খারাপ। আপনি যদি স্পেলিং ভুল করেন লিসেনিংয়ে, আপনার কিন্তু ওই একটার জন্য মার্ক কাটা। সো এগুলার বিষয়ে খুবই খেয়াল রাখতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা স্পেলিং, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আইএলস রাইটিংয়ের সময় অনেক বেশি খেয়াল রাখবো। এখন লাস্ট হচ্ছে কি স্টার্ট টু ফিনিশ। ওকে, সো আমাদের হচ্ছে অনেকে কী করে যে আইএলস রাইটিং টাস্ক 2টা আগে করতেছে, আইএলস রাইটিং টাস্ক 1টা পরে করতেছে, এরকম করা যাবে না। যেটা আগে সেটা আগে, তার পরেরটা পরে, হ্যাঁ। আর তাড়াহুড়ো করা যাবে না মেইনলি। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যখন আপনার হাতের লেখাটা সুন্দর হবে, তখন আপনার মার্কটা বেটার আসবে। সো অবশ্যই হাতের লেখাটা একটু সুন্দর করে ট্রাই করবেন, যে পড়তেছে তার জন্য ভালো লাগুক, রাইট, আপনাকে তো সেই মার্ক দিবে। সো ভালো করুন। আচ্ছা ভাইয়া, আইএলসের জন্য কোন বইগুলা কিনবো? আইএলসের জন্য বই কিনতে হবে ক্যামব্রিজের 9 থেকে 18।
আপনি যে কোনো লাইব্রেরিতে যাবেন বা দোকানে যাবেন, বলবেন যে ক্যামব্রিজের 9 থেকে 18 বই দেন। 9 থেকে শুরু করবেন, প্রথমে 9টাই কমপ্লিট করবেন, তারপরে আস্তে আস্তে আগাবেন। আগেই 18 থেকে উল্টা দিক দিয়ে শুরু করবেন না, ওকে? সো 9 থেকে আস্তে আস্তে শুরু করবেন এইভাবে। আর পরবর্তীতে আমরা আরও ডিটেলসে জানবো কিভাবে কি করা লাগে, বই ধরে ধরে করানো হবে, সমস্যা নেই। হ্যাঁ, এবার আসি ভাইয়া, এটা একটা খুবই কমন একটা কোশ্চেন। সে কমন একটা কোশ্চেনটা হচ্ছে কি, ভাইয়া আইএলটিএস তো অনেক কঠিন, আর কোর্স করতে অনেক টাকা লাগে, আমি কি ডুওলিঙ্গো, মই বা পিটিই দিয়ে আইএলটিএস বা পিটিই দিয়ে আমি কি স্কলারশিপ নিয়ে যেতে পারবো নাকি আইএলটিএস ছাড়া? আসলে এটার একটাই উত্তর হচ্ছে না। আপনি যে অবস্থানটাতে ছিলেন সেই অবস্থানটাতে আমিও ছিলাম, কিন্তু ওই যে ধারাটা, সেই ধারাটা আমি কখনোই বলবো না যে আপনি ওটা চুজ করেন। কারণ ডুওলিঙ্গো, মই, পিটিএ দিয়ে আপনি অ্যাকসেপ্টেশন লেটার পেতে পারেন ইউনিভার্সিটি থেকে। আসলে এই জিনিসটা খুবই অজানা একটা বিষয়। সেটা হচ্ছে যে আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এসব দেশ থেকে অ্যাকসেপ্টেশন লেটার মানে বা অফার লেটার বা কি বলে আমাদের দেশে যেটা বলে সেটা হচ্ছে কি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। চান্স পাওয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু কঠিন হচ্ছে ভিসা পাওয়া। হুম, চান্স পাওয়া খুবই সহজ। আপনি আমাকে বলবেন আমি আমার ইউনিভার্সিটি থেকে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাকসেপ্টেশন লেটার নিয়ে এসে দিব, কিন্তু ভিসার সময় যে আপনার যদি এইসব যোগ্যতা না থাকে, আইএলটিএসে ভালো রেজাল্ট নাই, আপনি একজন জেনুইন স্টুডেন্ট না, তাহলে কিন্তু আপনি কি হবে, আপনার রিজেক্ট হয়ে যাবে ভিসাটা। সো সঠিক ধারাতে সঠিক গতিতে আগান, তাহলে দেখবেন কি এখনও সহজ, পরবর্তীতে অ্যাব্রোডে যখন আসবেন, একা একা থাকবেন, তখন আপনার জন্য সহজ হবে। হুম। আচ্ছা, এবার বলি আমেরিকাতে যাওয়া। আমেরিকাতে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আমি আমার লাইফ স্টোরিটা যদি আপনাদের সাথে শেয়ার করি, বা আমি কিভাবে কিভাবে প্রসেসটা করেছিলাম নিজে নিজে, বা কিভাবে কিভাবে আমি হেল্পগুলো নিয়েছিলাম, সেটা যদি শেয়ার করি তাহলে আপনারা বেশি উপকৃত হবেন। ঠিক আছে? কারণ আমেরিকাতে বা কানাডাতে যারা একবার চলে যায়, তারা তাদের লাইফ স্টোরি বা তারা কি করে করছে সেই জিনিসটা শেয়ার করে না। ঠিক আছে? সো আমি প্রথমত আমার স্টোরিটা শেয়ার করি। আমার স্টোরিটা হচ্ছে কি, আমি প্রথমে আইএলটিএসের প্রিপারেশন নিয়েছিলাম। আইএলটিএসের প্রিপারেশন আমি 3 থেকে 4 মাস ধরে নিয়েছিলাম, অনেক হার্ডওয়ার্ক করতাম। দিনে 16 ঘন্টা 17 ঘন্টা পর্যন্ত পড়েছি পার ডে। 3 থেকে 4 মাস প্রিপারেশন নেওয়ার পরে, রাত দিন এক করে পড়ার পরে, তারপরে আমি আইএলটিএসের জন্য রেজিস্ট্রেশন করি। সো আইএলটিএসের রেজিস্ট্রেশন করতে কিন্তু প্রায় 20,000 টাকা লাগে। এই কারণে আমি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছিলাম, কারণ আমাদের এরকম অবস্থা না, বেশিরভাগ আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট আছি, তারা যে একবার পরীক্ষা দিলাম, কোনো রকম প্রিপারেশন নিয়ে 2 মাসের একটা প্রিপারেশন নিলাম, কোনো রকম একটা পরীক্ষা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার রেজাল্ট খারাপ আসলো, আচ্ছা ঠিক আছে আরেকবার দেবো। কারণ আপনার প্রতিবারে 20,000 টাকা করে গুনতে হচ্ছে। সো আমি 3 থেকে 4 মাস প্রিপারেশন নিয়েছিলাম, তারপরে আইএলটিএসের জন্য পরীক্ষা দিলাম। প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে আইএলটিএসের রেজাল্ট আসলো। রেজাল্ট দেখে আমরা সবাই খুব খুশি, বিশেষ করে আমার বাবা মা অনেক খুশি হয়েছিল যে আমার ছেলে আইএলটিএসে এত ভালো রেজাল্ট করছে, 9/9 ব্যান্ড স্কোর। দেন তারপরে আমার শুরু হলো কি আমেরিকাতে যাওয়ার প্রসেসটা। ভাই আমেরিকাই কেন, আমেরিকা ছাড়াও আরও অনেক দেশ আছে যেগুলো নিয়ে আমি নিজেও কাজ করি, আমার স্টুডেন্টদেরকেও আমি সাজেস্ট করি। যেমন ডেনমার্ক আছে, ফিনল্যান্ড আছে, ফ্রান্স আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। এই সব দেশগুলোই ভালো, কিন্তু আমার জন্য আমেরিকা আমার চুজ করার কারণটা হচ্ছে যে আমাকে আমেরিকার ইউনিভার্সিটি থেকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়েছে। আমি আরও আমার যেমন লন্ডনেও আমি অ্যাপ্লাই করেছিলাম, ইউকেতে। সো ওখান থেকে আমাকে কি 50% স্কলারশিপ দিয়েছে, ফুল ফ্রি না। আমেরিকাতে আমাকে ফুল ফ্রি স্কলারশিপ দিয়েছে। সো আমি সেই সুযোগটা কাজে লাগাই এবং আমেরিকাতে চলে আসি। অ্যান্ড আমেরিকাতে চলে আসার জন্য আপনার ভিসার ইন্টারভিউর প্রিপারেশন নিতে হয়, ভিসার ইন্টারভিউ দিতে হয়, মাত্র 1 থেকে 2 মিনিটের ইন্টারভিউ। আপনি অলরেডি ইংলিশে ভালো, আপনার আইএলসে ভালো, আপনি একজন জেনুইন স্টুডেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যদি ম্যানেজ না করতে পারেন আমাকে বলবেন, ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করা তেমন কোনো বড় বিষয় না। আর স্কলারশিপ পেলে ব্যাংক স্টেটমেন্ট লাগেই না, ওকে? সো তারপরে ভিসা পাই, যখন ভিসা পাওয়ার পরে এটা আসলে স্বপ্নের মতো ছিল। সো ভিসা পাওয়ার পরে স্বপ্নের মতো, এখন স্বপ্নের দেশে এসে আমার মতো যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা আছে, তাদেরকে হেল্প করার আমার ইচ্ছা। ওকে, এখন আসি আমরা কমন কোশ্চেন্স।
কমন কোশ্চেন্স যেগুলো যেগুলো আপনাদের আছে সেই কোশ্চেনগুলো আমাকে করেন, আমি সেগুলো রিপ্লাই দিব, তারপরে আরও ডিটেলসে আমরা আইএলস নিয়ে আলোচনা করব। আমি তাহলে কমন কোশ্চেন্সগুলো দেখি। আপনাদের যাদের যাদের যা যা কোশ্চেন আছে সব কোশ্চেন করেন, সকল কোশ্চেনের উত্তর করা হবে ইনশাল্লাহ। এখন আসি, হ্যাঁ, কমন কোশ্চেন্স। কমন কোশ্চেন্স যেগুলো যেগুলো আপনাদের আছে আইএলস নিয়ে আলোচনা করব। আমি তাহলে কমন কোশ্চেন্সগুলোর উত্তর করা হোক সবগুলা। আপনাদের অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। কত লক্ষ টাকা, আচ্ছা, এমডি আরিফুল ইসলাম ভাইয়া জিজ্ঞেস করেছে কত লক্ষ টাকা খরচ হয়। আপনি যদি স্কলারশিপ পান তাহলে আপনার কোনো টাকাই খরচ হয় না। আমার ব্যাপারে একটা মজার বিষয়টা হলো কি, যে আমি যখন ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছিলাম, তারপরে আমি আমার প্রফেসর যে আছে সেই প্রফেসরকে আমি ইমেল করেছিলাম, যে বা নক করেছিলাম, মেসেজ পাঠিয়েছিলাম যে প্রফেসর, আমি তো স্কলারশিপ পেয়েছি, আমি একজন খুব ভালো স্টুডেন্ট, আমি আপনাকে ইউনিভার্সিটির নাম উঁচু করব। এভাবে বলতে হয়, আমি আপনার ইউনিভার্সিটির নাম উঁচু করব, আমি আপনার ইউনিভার্সিটির জন্য অনেক কাজ করব, অনেক কিছু করব, আপনার ইউনিভার্সিটি আমার দ্বারা বেনিফিটেড হবে, আমার দ্বারা উপকার পাবে। প্রফেসর, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, কারণ আমার পারিবারিক অবস্থা খারাপ, আমি প্লেনের ভাড়াটা ম্যানেজ করতে পারছি না। প্রফেসর আমাকে 3 দিনের মধ্যে প্লেনের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে বাড়িতে, ঠিক আছে। সো এই জিনিসগুলা খুবই ইজি, আপনার একটা ভালো রেজাল্ট করেন, সঠিক গাইডলাইন পান, জিনিসটা কিন্তু অতটা কঠিন না, ঠিক আছে। আপনার প্লেনের ভাড়া পর্যন্ত দিতে হবে না, আপনার কোনো ব্যাংকে টাকা দেখাতে হবে না। আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে ব্যাংকে টাকা দেখানো ছাড়া, প্লেনের ভাড়া দেওয়া ছাড়া আপনি ইউএসএ, কানাডা, লন্ডন এগুলোতে যেতে পারবেন। সেগুলোর ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ, আপনাদের পাশে আছি। মেহেদি হাসান হৃদয় ভাই প্রশ্ন করেছে, ভাইয়া ডেইলি 6-8 আওয়ার পড়লে কি হবে? 6 থেকে 8 ঘন্টা পড়লে ভালো, কিন্তু আর একটু বেশি যদি পড়েন তাহলে আরও ভালো, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব, বা আমার যে ভাই বোনরা এখন দেখছে তাদের সবাইকে সাজেস্ট করব, যে অন্তত ভাইয়া আপুরা, আপনারা প্রতিদিন 2 ঘন্টা করে হলেও প্রতিটা যে মডিউল আছে, আইএলসের 4টা মডিউল, প্রতিটা মডিউল 2 ঘন্টা করে হলেও দেখেন। তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট করাটা খুবই সহজ হয়ে যাচ্ছে। এই প্রসেসটা আমি ফলো করে 3 থেকে 4 মাস, বা সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনার 6 মাস লাগতে পারে, কিন্তু আপনি একটা অনেক ভালো রেজাল্ট করবেন, যেটা আলটিমেটলি আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অ্যান্ড সব কিছুর ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, আমার অনেক তাড়াতাড়ি এক্সাম দিতে হবে, নাজিয়া আইমান আপু জিজ্ঞেস করেছে। এক্সাম অনেক তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু আইএলস এরকম কোনো একটা জিনিস না। আমি একটা উদাহরণ দিই, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বর্তমানে, বা যারা হচ্ছে মেডিকেল বা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছে, তারা কি জাস্ট 1 মাস পরে পরীক্ষা দিয়ে দেয়? কখনোই না। তারা কিভাবে পরীক্ষাটা দেয়? তারা সারাটা জীবন 12টা বছর সেটার জন্য পড়ে, রাইট? আমরা যদি লজিক্যালি চিন্তা করি, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু একজন মেডিকেলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারপরে সে মেডিকেলের জন্য আলাদাভাবে 3 থেকে 4 মাস প্রিপারেশন নিচ্ছে। অনেকে আছে যারা ধরেন এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে মেডিকেলের জন্য পড়া শুরু করে, বায়োলজিটা ভালো করে পড়তে হবে ভাইয়া, তো কারণ আমার ডিএমসিতে ভর্তি হতে হবে, বা আমার ম্যাথ ভালো করে করতে হবে ভাইয়া, আমার কারণ আমার বুয়েটে ভর্তি হতে হবে। সো আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, যে বা আমেরিকার যে কোনো একটা নর্মাল ক্যাটাগরির ইউনিভার্সিটি কিন্তু আপনার বুয়েট, ঢাকা মেডিকেলের চেয়ে 1000 গুণে র্যাঙ্কিংয়ে ভালো। সেই ইউনিভার্সিটিতে পড়তে আসবেন, একটা উন্নত দেশে আসছেন, আমেরিকা, কানাডা, ডেনমার্কের মতো একটা ভালো দেশে আসছেন। সো সেটার জন্য কি আপনার উচিত না 4 থেকে 5 মাস ভালো করে সময় দেওয়া? আমি অলওয়েজ মনে করে যে অবশ্যই 4 থেকে 5 মাস একজন মেডিকেলের স্টুডেন্ট অ্যান্ড ইউনিভার্সিটির প্রিপারেশন নাও স্টুডেন্ট যতটা পরিশ্রম করে, তার থেকে অন্তত 5 থেকে 10 গুণ বেশি পরিশ্রম করা উচিত, রাইট? আর আমি এটাও অলওয়েজ আমার স্টুডেন্টদেরকে বলি যে মেডিকেল ডিএমসিতে চান্স পাওয়া অ্যান্ড বুয়েটে চান্স পাওয়ার চেয়ে আমেরিকাতে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসাটা বেশি সহজ। হ্যাঁ, সো এটা এটা অবশ্যই। তারপরে স্বপ্ন স্বপ্ন, আচ্ছা ঠিক আছে, সে জিজ্ঞেস করছে স্টাডি গ্যাপ কি? স্টাডি গ্যাপ ভাই, স্টাডি গ্যাপ আসলে ম্যাটার করে না। আপনার ধরেন যদি 2 বছর বা 3 বছর স্টাডি গ্যাপ থাকে, তাহলে আপনার জন্য
কোনো ব্যাপারই না, আপনি ঠিকই ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসতে পারবেন। অনেকেরই 2-3 বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার 5-7 বছরের স্টাডি গ্যাপ থাকে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কারণ দেখাতে হবে। ভিসা যখন অ্যাপ্লাই করবেন তখন একটা কারণ দর্শাতে হবে যে ভাইয়া আমার স্টাডি গ্যাপ আছে, বা ভিসা অফিসারকে বলবেন যে আমার স্টাডি গ্যাপ আছে, আমি এখন কি করব, বা আমি এইভাবে আমার জিনিসটাকে আমি এই কাজ করছিলাম, যেমন আমি জব করছিলাম, আমি চাকরি করছিলাম, সো এই কারণেই। আচ্ছা, ফাতেমা আহমেদ আপু জিজ্ঞাসা করছে ভাইয়া আপনার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাই। আচ্ছা, প্রাইভেট ব্যাচ নিয়ে আমি এটাই বলবো যে একটা ছোট্ট নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটা ছোট করে প্রাইভেট ব্যাচ শুরু করতে যাচ্ছি। মাত্র 20 জন স্টুডেন্টকে ভর্তি নিব। মাত্র 20 জন। ক্লাস কেমন হবে? ক্লাস এই যে এইভাবেই, যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবেই ক্লাস হবে। মাত্র 20 জন স্টুডেন্ট থাকবে, শুধু নিম্নবিত্ত স্টুডেন্টদের জন্য। কারণ আমার কাছে প্রতিদিন 5 থেকে 10 হাজার মেসেজ আসে। এত মানুষকে কন্টিনিউয়াসলি রিপ্লাই করা, আসলে তাদেরকে আমি খুব ভালো করে উপকারও করতে পারছি না, আবার হচ্ছে তাদেরকে আমি দেখা যাচ্ছে যে খুব ভালো করে গাইডলাইনও দিতে পারছি না। সো আপনাদের মধ্যে যারা নিম্নবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আছে, তারাই শুধু প্রাইভেট ব্যাচে ভর্তি হন। অ্যান্ড মাত্র 20 জনকেই নিব। আর তাদেরকে আমি প্রতি সপ্তাহে কমপক্ষে 5 থেকে 6 দিন ক্লাস নেওয়া হবে। 4 থেকে 5 মাসের একটা আইএলসের কোর্স করানো হবে। যদি দেখা যাচ্ছে যে আপনার আইএলসের কোর্স করতে 6-7 মাস লাগছে, কোনো সমস্যা নাই, আপনি চাইলে অনেক দিন এক্সটেন্ড করতে পারবেন। আপনি যতদিন আপনার আইএলসের পরীক্ষাতে ভালো রেজাল্ট হচ্ছে না, ততদিন আপনি আইএলসের কোর্স করতে পারবেন। একদম বেসিক থেকে ডিটেলসে আইএলসে ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য সেটার জন্য এই প্রাইভেট ব্যাচটা। ফি মাত্র 3,000 টাকা। যদি দেখা যাচ্ছে যে আপনি আইএলসে 6 অথবা 6.5 তুলতে পেরেছেন পরীক্ষাতে, তাহলে এই 3,000 টাকা ব্যাক করে দেওয়া হবে। ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে গিফট। সো যারা আইএলস একদম বেসিক থেকে শুরু করে একদম ভালো করে নিজেকে গড়ে ওঠানোর জন্য ভালো করে পড়তে চাই, তাদের জন্য এই প্রাইভেট ব্যাচটা, কিন্তু নিম্নবিত্ত পরিবার এবং মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের জন্য শুধু। ঠিক আছে, কারণ বাংলাদেশে কোথাও 3,000 টাকা দিয়ে কেউই আইএলস করাবে না। আর আমেরিকাতে থেকে 3,000 টাকাতে আইএলস করানোটা প্রায় ইম্পসিবল। সো আমি এই উদ্যোগটা নিয়েছি শুধু আমার নিম্নবিত্ত অ্যান্ড মধ্যবিত্ত ভাই বোনদের জন্য। আপনার যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হবে, যখনই আইএলসের রেজাল্ট আসবে, তাদের সকল ধরনের ভিসা প্রসেসিং করে দেওয়া থেকে শুরু করে সব কিছু আমি করে দিব একদম ফ্রিতে। একটি টাকাও খরচ করতে হবে না। তাদের ভিসা প্রসেসিং, তাদের অ্যাব্রোডে যাওয়ার জন্য যত যা করা লাগে সেটাতে আমি হেল্প করব। আর আমার ওয়াইফ একজন হচ্ছে আমেরিকান ইমিগ্রেশন লয়ার, সে বর্তমানে আমেরিকাতে একজন লয়ার। সো ইমিগ্রেশন লয়ার যেহেতু, সে কারণেই আপনারা দেখেন যে আমার ভিসার অ্যাপ্রুভ রেট অনেক ভালো। ভিসা করলেই অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ আমার ওয়াইফ একজন ইমিগ্রেশন লয়ার। আমি তার সাথে কাজ করি, সে এইগুলাতে সব কিছুতে হেল্প করে। সো আপনার আমেরিকা থেকে যখন আপনার ভিসার অ্যাপ্লাই করা হবে ডেনমার্ক, কানাডা, ইউএসএর জন্য বা কানাডার জন্য, যে কোনো দেশে আপনার যে জিনিসটা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে 6 মাস লাগে কানাডার ভিসার অ্যাপ্লাই, সেই জিনিসটা আমেরিকা থেকে যখন আমি করব সেটা হতে মাত্র 14 দিন সময় লাগবে। সো মাত্র 3,000 টাকা, ক্লাস এইভাবেই হবে, একদম বেসিক থেকে শিখবেন। সো যারা যারা ভর্তি হতে চান এখনই মেসেজ করেন। মাত্র 20 জনকে নেওয়া হবে, 20 জনের উপরে নেওয়া হবে না, শুধু নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্টদের জন্য। যারা যারা ইচ্ছুক এখনই মেসেজ করেন। আচ্ছা, এবার আসি স্পাউস। স্পাউসদের আমেরিকাতে নিয়ে আসা, স্পাউস বলতে কি, আপনি ধরেন হাজব্যান্ড আসছে, আপনি ওয়াইফকে নিয়ে আসতে চান এখন, বা আপনার ওয়াইফ আসছে, আপনার হাজব্যান্ডকে এখন নিয়ে আসতে চান। সো স্পাউসকে নিয়ে আসাটা কিন্তু খুবই সহজ। আমি বলি যে একজনের স্টুডেন্টের ভিসা হওয়াটা যেমন সহজ, তার চেয়েও বেশি সহজ আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে আসা। সো যারা হাজব্যান্ড বা ওয়াইফ আছেন, তারাও কিন্তু তাদের স্পাউসকে বা হাজব্যান্ড হলো ওয়াইফকে অ্যান্ড ওয়াইফ হলো হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন এবং একসাথেই ফ্লাই করতে পারবেন। হ্যাঁ, এবার আসি এজেন্সি। এজেন্সি থেকে অলওয়েজ দূরে থাকতে হয়, কারণ এজেন্সি কখনোই আপনাকে স্কলারশিপ ম্যানেজ করে দিবে না। কারণ আপনি যে, এই যে আমি বললাম আমার আগামী মাসের টিউশন ফিস দিতে হতো $18,000 আমার ইউনিভার্সিটিতে, আমি যদি স্কলারশিপ না পেতাম, রাইট? সো এই যে $18,000 বাংলাদেশি টাকায় কত হবে? প্রায় 22-23 লাখ টাকা। এই 22-23 লাখ টাকা কি আমার দেওয়া সম্ভব প্রতি 4 মাস পর পর? কখনোই সম্ভব না। আমার বাবা তো আর মুকেশ আম্বানি শত শত কোটি টাকার মালিক না, তাই না?
সো 22-23 লাখ টাকা আমি যদি স্কলারশিপ না পেতাম, এটা আমার দ্বারা কখনোই দেওয়া সম্ভব হতো না। আর এজেন্সি কখনোই আপনাকে স্কলারশিপ ম্যানেজ করে দিবে না। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমার স্টুডেন্টদেরকে আমি ফুল ফ্রি স্কলারশিপ অলওয়েজ ম্যানেজ করে দিই, অলওয়েজ ম্যানেজ করে দিই তাদেরকে, কারণ আমার কোনো এজেন্সি নেই, আমার কোনো কমিশন নিয়ে বাটপারি নেই, ঠিক আছে। কিন্তু যারা এরকম হচ্ছে এজেন্সি চালায়, এই যে আমি যদি ধরেন এজেন্সির মাধ্যমে আমেরিকাতে আসতাম, আগামী মাসে কি হতো, আগামী মাসে ওই যে $18,000 দিতাম, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে $5,000 আমার এজেন্সির কাছে যেত, আর $13,000 ইউনিভার্সিটি পাইতো। সো এই চক্রের মধ্যে যাবেন না। সাদমান ভাই আছে, সাদমান ভাইয়ের কাছে মাত্র 3,000 টাকায় আইএলসের কোর্স করেন, কোর্স করার পরে তারপরে আপনার ভিসা প্রসেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আপনার ইন্টারভিউয়ের ডেট নিয়ে দেওয়া, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন করিয়ে দেওয়া, সব কিছুতে আমি হেল্প করব। আপনার ভিসার জন্য একটি টাকাও দিতে হবে না, আর 6 থেকে 6.5 যদি পান আপনার ফুল টাকা রিফান্ড করে দিব। যে 3,000 টাকা দিয়ে ভরতে পারেন সেই ফুল টাকা রিফান্ড পাবেন, এটা আমার পক্ষ থেকে একটা গিফট। আচ্ছা, এখন আইএলস পরীক্ষার জন্য যে আমরা লিসেনিংটা করলাম, সেই লিসেনিংয়ের জন্য আরও কয়েকটা ভালো টিপস দিয়ে দিব। সেই টিপসগুলো কি? লিসেনিংয়ের জন্য আপনাকে খুব ফোকাস থাকতে হবে, এটা তো আমরা জানি, কিন্তু আপনাকে কি করতে হবে, ফোকাস থাকার পাশাপাশি আপনাকে রিকল করার, রিকল, রিকল মানে কি? রিকল মানে হচ্ছে কি, যেটা শুনেছেন সেটা আবার মনে করা, এই জিনিসটার দক্ষতাটা তৈরি করতে হবে। এই যে আমি এখন যে কথাগুলো বললাম এতক্ষণে, আপনি একটু ট্রাই করেন তো, ভাইয়া কি কোন কথাটা দিয়ে প্রথমে শুরু করছিল, রাইট? সেটা একটু মনে করার ট্রাই করেন তো। আমি বলি, আমি যেহেতু এতবার প্র্যাকটিস করছি, সো আমি বলি যে আইএলস লিসেনিংয়ের জন্য এতই প্র্যাকটিস করেছিলাম যে এখন আমার রিকল, যে মনে করার ক্ষমতাটা বেড়ে গেছে। আমি প্রথম কথাটা যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে কি, আসসালামু আলাইকুম, আমি সাদমান ভাই চলে আসছি আইএলসের ফ্রি ক্লাস নিতে, এটা দিয়ে কিন্তু আমি শুরু করছিলাম, তাই না? সো এই যে রিকল করার যে ক্ষমতাটা, এটা বাড়াতে হবে আইএলস লিসেনিংয়ের জন্য শুধু না, আইএলস স্পিকিংয়ের জন্যও এটা খুবই দরকারি। মানে আইএলস পরীক্ষাতে কথাগুলা, তারপরে লেখাগুলা, আপনি যখন রিডিংয়ের জন্য যাবেন তখন রিডিংয়ে কী পড়ছেন সেটা মনে করার ট্রাই করবেন, যে আমি আজকে, আচ্ছা আমি 2 দিন আগে কী দিয়ে ভাত খাইছি, জাস্ট মাইন্ডের মধ্যেই, নিজের মাইন্ডটাকে এভাবে গড়তে হবে, মাইন্ডের মধ্যে খেলা করতে হবে, ওকে? তাহলেই আপনার যখন মাইন্ডের মধ্যে এভাবে থিঙ্ক করবেন, নিজেকে ফুললি ডেডিকেটেড করবেন, তখন আপনার দেখা যাচ্ছে কি খুব ইজি হয়ে যাচ্ছে আপনার জন্য সব কিছু। সো নিজেকে ফুললি ডেডিকেটেড করতে হবে। হুম, এবার আসি আইএলস স্পিকিং। আমরা 3টা পার্ট নিয়ে কথা বলেছি এবং লাস্টে আইএলস স্পিকিং, কারণ আমরা কি শুনলাম, আমাদের 3টা পার্টের পরীক্ষা কিন্তু একসাথে হবে, আর আইএলস স্পিকিংয়ের পরীক্ষাটা কিন্তু আলাদা হবে। সো আলাদা হবে যেহেতু, মানে 3টা পার্টের পরীক্ষা এক বসাতে দিব, আর আইএলস স্পিকিংয়ের পরীক্ষাটা আমরা আলাদা বসাতে দিব, আলাদা রুমে, আলাদা জায়গাতে, ইভেন এমনও হইতে পারে যে আলাদা বিল্ডিংয়ে। সো আইএলস স্পিকিংয়ের জন্য আপনার আলাদাভাবে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমরা যে এই যে বাংলাতে এত ফ্লুয়েন্টলি কথা বলতেছি, এভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার ট্রাই করতে হবে, রাইট? সো সেটার জন্য নিজেকে গড়তে হবে। আই উইল হেল্প ইউ, ওকে? সো ফার্স্ট জিনিসটা কি? ফার্স্ট জিনিসটা হচ্ছে কি, স্ট্যামারিং করা যাবে না। স্ট্যামারিং মানে কি? কথা বলার সময় উ ই, বাংলাদেশের অনেক ক্রিকেটারের ভিডিও আমি অনেক আগে দেখছিলাম, আমি খেলা তেমন একটা দেখি না, কারণ এত সময় পাই না আমি, কিন্তু যারা তখন ইংলিশে কথা বলতে যাইতো তখন এমনটা হইতো, ওকে? সো কথা বলার সময় স্ট্যামারিং করা যাবে না। কথা বলার সময় একদম ফ্লুয়েন্টলি কথা বলবেন, যা হবে হবে, বুকের ভিতর সাহস রাখবেন, ওকে? যে সাদমান ভাই আমাকে যেমনি বলছে, বুকের মধ্যে সাহস, কনফিডেন্স নিয়ে যা হবে হবে, একদম ফ্লুয়েন্টলি কথা বলবেন, একদম ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি এখন কথা বলার জন্য আমি কি করব ভাইয়া? আমার তো ইংলিশে কথা বলতে গেলেই আমার হচ্ছে চোখ কপালে উঠে যায়। সো চোখ কপালে উঠানো যাবে না, ঠিক আছে? ইংলিশে কথা বলার জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে কি, প্র্যাকটিস করা। প্র্যাকটিস, আমরা আজকে এত ভালো বাংলাতে কথা বলতে পারি, আপনাকে যদি এখন হিন্দিতে একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে তোমারা নাম কি আহে, আপনি কিন্তু বলে দিবেন মেরা নাম অমুক, তাই না? সো এত ভালো হিন্দিতেও কথা বলতে পারি, কারণটা কি, কাহিনী কি? কারণ এটাই যে আমরা হিন্দি কথা শুনি, আমরা হিন্দি কথা ভালো, মানে ওয়েব সিরিজ দেখি, মুভি দেখি, আমরা হিন্দি বুঝতে পারি, তাই যদি কখনো দরকার হয় আমরা হিন্দিতে কথা বলতে পারবো।
আমরা কিন্তু ইন্ডিয়াতে যে ঠিকই সার্ভাইভ করতে পারবো, আমরা না খায় থাকতে হবে না। হ্যাঁ, আপনি ইন্ডিয়াতে যে ঠিকই সার্ভাইভ করতে পারবো। ওকে, সো হিন্দি এত ভালো পারলে ইংলিশ কেন পারবো না? ইংলিশ কিন্তু হিন্দির চেয়েও বেশি সহজ। আমি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সহজ। সো আপনি কেন পারবেন না? কারণ আপনি এটা শুনেন না। আপনার প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ইংলিশ কথা শোনার জন্য টাইম রাখতে হবে। শোনাটা যে অনেক বোরিং হইতে হবে বিষয়টা এরকম না। 2 ঘন্টা আপনি অ্যাভেঞ্জারের মুভি দেখেন না, 2 ঘন্টা আপনি যে হ্যারি পটার দেখেন না, হ্যাঁ 2 ঘন্টা আপনি হচ্ছে কি এমনি ডিবেট চলতেছে ইংলিশে, ডিবেট দেখেন। 2 ঘন্টা আপনি পডকাস্ট শুনেন, বিভিন্ন জ্ঞানমূলক ভিডিও শুনেন। তাহলে তো আপনার জন্য বলাটাও সহজ হয়, আপনি নতুন নতুন ওয়ার্ডও জানেন, লেখাটাও সহজ হয়ে যাবে। সো সেটার জন্য আমি আগে বলছি দুইটা জায়গা, একটা হচ্ছে যারা মুভি দেখতে চাই তাদের জন্য sflix.to, sflix.to.com না, sflix.to। আর আরেকটা কি টেডএক্স, TEDx। ওকে, সো এই দুইটা। আচ্ছা, এরপরে কি ভাইয়া, স্পিকিং অনেক ভয় লাগে, এরপরে আমি কি করবো? এরপরে কি? এরপরে হচ্ছে কি কথা লাউডলি বলতে হবে। এই যে আমি গলা ফাটায় ফাটায় কথা বলতেছি গত 2 ঘন্টা ধরে আপনাদের জন্য। সো এই যে এত জোরে জোরে কথা বলছি কেন? কারণ আমার বুকে সাহস আছে, আমি কনফিডেন্ট। রাইট, আপনার বুকে সাহস থাকবে যখন আপনি কনফিডেন্ট থাকবেন, জোরে জোরে কথা বলুন। জোরে জোরে কথা বলতেই বলছি কেন, এটার একটা কারণ আছে। ভাইয়া আপুরা, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন না, আপনাদের সামনে কিন্তু যে টিচার থাকবে, যে আপনার স্পিকিংটা শুনে আপনাকে মার্কস দিবে, সে কিন্তু এরকম না যে আপনার সামনে বসে আছে, আপনি কথা বলছেন, সে শুনতেছে। সে আপনার দিকে একবার তাকাবেও না। আপনার মনে হবে নিজেকে ওখানটায় যে আমাকে তো গুনতেছেই না, আমি ওর সামনে শুধু বসে বসে কথাই কইতেছি, ও তাকায় আছে অন্য একটা জায়গায়। ওর কি ও অন্য একটা জায়গায় তাকায় কি কি জানি লিখবে। ওকে, সো আপনার সামনে থাকবে একটা মাইক্রোফোন, এত মোটা একটা মাইক্রোফোন। ওই মাইক্রোফোনটাতে কথা বলতে হবে, ঠিক আছে? ওই মাইক্রোফোনটা সাধারণত হিডেন থাকে, মানে লুকানো থাকে, কিন্তু ওই মাইক্রোফোনের মাধ্যমে আপনার কথাটা রেকর্ড করা হয়। কারণ আইএলসে অনেক সময় ভুল মার্কিং করা হয়। এর একটা কারণ আছে, রেকর্ড যে করা হচ্ছে এটার কারণটা কি? আইএলসে অনেক সময় ভুল মার্কিং করা হয়। স্পিকিংয়ে ভুল মার্কিং করা পসিবল, রাইটিংয়ে ভুল মার্কিং করা পসিবল, কিন্তু লিসেনিং আর রিডিংয়ে যেহেতু খাচ্চা মার্ক, ম্যাথে যেমন খাচ্চা মার্ক না আমাদের, ওইরকম খাচ্চা মার্ক রাইটিং আর হচ্ছে কি আর লিসেনিং আর আরেকটা কি রিডিংয়ে খাচ্চা মার্ক। যে আপনি যতগুলা পারবেন খাচ্চা মার্ক, ওটাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু স্পিকিং অ্যান্ড আরেকটা কি জানলাম আমরা, রাইটিং, এই দুইটাতে আমাদের ভুল মার্কিং হইতে পারে। এই কারণে তারা এই জিনিসগুলো রেকর্ড করে। স্পিকিং আপনি যখন কথা বলবেন সেটা রেকর্ড করা হবে, রাইটিং আপনি যখন লিখবেন সে খাতাটা কিন্তু আলাদাভাবে রেখে দেওয়া হবে। কারণ ভুল যদি আপনি যদি মনে করেন না, আমার রেজাল্ট আমি যেরকম পরীক্ষা দিয়েছি আমি পাবো 8.5 আর আমাকে দিছে 5.5, যদিও এরকমটা হয় না, কিন্তু অনেকে বলতে পারে আরে দোস্ত আমি পরীক্ষা দিছি 8.5 পাওয়ার মতো আর আমারে দিল 5.5, এটা একটা কথা হইলো? এরকম যেন কোনো একটা জিনিস না হয়, বিকজ এই আইএলস এক্সামটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা এক্সাম। সো এরকম একটা জিনিস যেন না হয়, সেটার জন্য কি করা হয়েছে, আপনার এই আপনি ইওর করতে পারবেন, EOR। আপনার পরীক্ষার রেজাল্ট দেখে মনে হয় যদি, বিশেষ করে আপনার স্পিকিং আর রাইটিং এর রেজাল্ট দেখে মনে করেন যদি না আমি আরও ভালো করতাম, হয়তো বা ভুল হয়েছে খাতা দেখতে, তখন তারা কি করবে, তারা আপনার খাতা আর আপনার রেকর্ডিং আবার বের করবে। ইওর করলে আবার বের করবে, রেজাল্টের পরে আবার বের করবে, বের করে তারা আবার মার্কিং করবে। হুম, সো যেহেতু রেকর্ড করা হয়, সব কিছু করা হয়, এই কারণে আপনাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে অ্যান্ড ভালো করে লাউডলি কথা বলতে হবে। আস্তে আস্তে কথা বলা যাবে না, সাদমান ভাইয়ের মতো জোরে জোরে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন স্পিকিংয়ে হচ্ছে কি আরেকটা, একটু আগে যেটা বললাম ফাস্ট রিকল, মানে মনে করার ক্ষমতাটা, মানে ফাস্ট, ব্রেনটা যেন ফাস্ট কাজ করে। ওকে, সো মানে আপনাকে একটা কোশ্চেন করা হলো, সেটার উত্তরটা যেন আপনি ফাস্ট ফাস্ট দিতে পারেন, ঠিক আছে? যে কোনো কোশ্চেনের উত্তর আপনি কিন্তু খুব একটা সময় দেবেন না। আইএলটিএস স্পিকিংয়ের পরীক্ষায় মাত্র 15 থেকে 20 মিনিট, আপনি কি অত সময় পাবেন? অত সময় নিয়ে কথা বলার তো সময় পাবেন না। সো আপনাকে ফাস্ট ফাস্ট কথা কইতে হবে। ওকে, সো ফার্স্ট রিকল। আসলে আমি ক্লাসগুলো এভাবে একটু ফান করি, তারপরে একটু খোলামেলা সব কিছু শেয়ার করি, যেন আপনাদের মনোযোগটা ক্লাসে থাকে, আপনারা যেন ক্লাসটা সুন্দরভাবে করতে পারেন, আপনারা যেন অন্যদিকে মনোযোগ না চলে যায়, আর আপনাদের যেন এক কথায় ভালো লাগে, আপনারা যেন এনজয় করেন ক্লাসটা। ক্লাসে যদি আমি শুধু বোর্ডে লিখি আর এভাবে কথা বলতেছি তাহলে তো হবে না।
তাই না? আপনাদের মনোযোগটা থাকতে হবে, ইউ আর স্টুডেন্ট। সো স্টুডেন্টের জন্য আমার দায়িত্ব অ্যাজ ইনস্ট্রাক্টর আর টিচার, আমার দায়িত্ব যে কি আমার স্টুডেন্টের মনোযোগ ধরে রাখা, তার কনফিডেন্স বিল্ড করা, তাকে সেই যোগ্য করে তোলা, রাইট? সো অনেক সময় ফান করি, এই ফানগুলোর জন্য দেখা যাচ্ছে কি আপনি আরও মনোযোগী হচ্ছেন, ভাইয়ের ক্লাস মনোযোগী হচ্ছেন। আচ্ছা, ফার্স্ট রিকল আমাদের ফার্স্ট মনে রাখতে হবে, ফার্স্ট সব কিছু হচ্ছে মাথায় খেলতে হবে, ফার্স্ট ফার্স্ট সব কিছু বলতে হবে, বলবেন ফার্স্ট কথা বলবেন, ঠিক আছে? আস্তে আস্তে যারা কথা বলতেছেন তারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? ফার্স্ট কথা বলার, ইংলিশে ফার্স্ট কথা বলার, বাংলাতে কথা বললে লাভ নাই, হ্যাঁ? ইংলিশে ফার্স্ট কথা বলার প্র্যাকটিস করবেন, যে কোনো উ ছাড়া স্ট্যামারিং করা ছাড়া আমি ইংলিশে ফার্স্ট ফার্স্ট কথা বলছি। আমি ডেডিকেটেড আইএলস স্পিকিংয়ের জন্য একদম ইংলিশে কথা বলে বলে আপনাদেরকে, এখন তো বেসিক চলছে, ইংলিশ কথা বললে কেউ বুঝবই না, অনেকে আছে। সো ডেডিকেটেড একদম, শুধু আইএলস স্পিকিংয়ের জন্য ক্লাস আসবে ইনশাল্লাহ। এখন কখন আসবে সেটা আমি বলতে পারছি না, কারণ ইট ডিপেন্ডস। প্রতিদিনই 5,000 10,000 করে মানুষ নতুন জয়েন করে। লাস্ট লাইভ ক্লাসে ছিল 10,000 মানুষ, আর এই লাইভ ক্লাসে হয়ে গেছে 18,000 মানুষ। সো এই 8,000 মানুষ কিন্তু লাস্ট লাইভ ক্লাস করে নাই। সো ওদেরকেও কিন্তু আমার বলতে হইতেছে, এই কারণে আমি বলছি যে আমি যেন ভালো করে কয়েকজন স্টুডেন্টের উপরে ফোকাস করতে পারি, অ্যান্ড তাদেরকে নিয়ে আমি যেন আগাইতে পারি, তাদের ভিসা প্রসেসিং ফ্রিতে করে দিতে পারি, অ্যান্ড তাদের একটা ভালো লাইফ গড়তে আমি হেল্প করতে পারি। সেটার জন্য আমার একটা ছোট্ট একটা প্রাইভেট ব্যাচ, মাত্র 20 জন স্টুডেন্টকে নিয়ে, আপনি যদি শুধু নিম্নবিত্ত অ্যান্ড মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট হন তাহলে ভর্তি হতে পারবেন মাত্র 3,000 টাকায়। 4 থেকে 5 মাস ক্লাস হবে, প্রতিদিন এভাবে লাইভে এসে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নিব। আমি জাস্ট চাই, টাকা ফ্যাক্ট না, আমি চাই যেন আপনি এই ক্লাসগুলা করে দেন, যখন পরীক্ষাতে বসবেন তখন যেন আপনি পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারেন, এটাই মেইন। পরীক্ষাতে যেন খুবই ভালো রেজাল্ট হয়, একদম বেসিক থেকে শুরু করবো, ইংলিশের গ্রামার, ইংলিশের টেন্স, তারপরে আইএলসের যত খুঁটিনাটি যেগুলো দিয়ে আমি 9/9 ব্যান্ড স্কোর পেয়ে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে ইউএসতে আসছি, সেই সব কিছু শেয়ার করবো। ইভেন আপনাকে গড়ে তুলবো এভাবে যেন আপনিও ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আমার মতো আমেরিকাতে পড়তে আসেন, ঠিক আছে? ওকে, যারা যারা ভর্তি হতে চাচ্ছেন এই আইএলসের ব্যাচটাতে, তারা তারা এখনই মেসেজ পাঠান, কারণ আহ, খুব তাড়াতাড়ি, আমি জানি 1 ঘন্টার মধ্যে আমার মনে হয় 20টা সিটি পূরণ হয়ে যাবে। কিন্তু যদি আপনার আসলে দরকার হয় যে আপনার কাছে হাজার হাজার টাকা নেই, তখন আপনাকে দেখা যাচ্ছে কি আমি কোনোভাবে ঢুকায় নিব, ম্যানেজ করে ফেলবো। কারণ আমি চাই না যে একজন স্টুডেন্টও বাদ পড়ুক যারা আসলে দরকার, রাইট? কারণ সবার তো আমি এই জিনিসগুলো ফেস করছি। 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা দিয়ে আইএলসের কোর্স করার, তারপরে কি কোন একটা বাংলাদেশি ভাইয়ের কাছে কোর্স করতেছি, মানে হয়ে ওঠে না, এতগুলা টাকা খরচ করে ফ্যামিলি থেকে দিতে চায় না। কিন্তু এখানটায় কিন্তু একটা ব্যাপার আছে, 3,000 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন 6 অথবা 6.5, যদি আইএলসের ব্যান্ড স্কোর তুলতে পারেন। আমার কোনো স্টুডেন্ট 6 অথবা 6.5 নিচে পায় না আজ পর্যন্ত, আপনিও পাবেন না, এটা আমি বলে দিতে পারি, কথা দিতে পারি। সো 6 অথবা 6.5 যদি আপনি পান তাহলে ফুল টাকা রিফান্ড করা হবে, 3,000 টাকা রিফান্ড করা হবে। ফ্রিতে কোর্স করলেন, ফ্রিতে সাধন ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবেন, ফেসবুক গ্রুপে অ্যাড থাকবেন, ফ্রিতে সাধন ভাই প্রতিদিন এসে ক্লাস নেবে, আপনার প্রতিটা প্রশ্নের তখন আমি ভালো করে উত্তর দিতে পারবো। পরীক্ষা দিবেন ফ্রিতে, মক টেস্ট দিবেন, স্পিকিংয়ের জন্য আমি কলে থেকে আপনাকে স্পিকিংয়ের জন্য প্রিপেয়ার করাতে পারবো, ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো। আমার ওয়াইফ আমেরিকান ইমিগ্রেশন লয়ার, সে আপনার ভিসার জন্য হেল্প করতে পারবে যদি আপনার ডেস্টিনেশন আমেরিকা হয়, তাহলে আপনার ভিসাটা সহজ হয়ে যাবে। আর যদি ডেনমার্ক, কানাডা, অন্য কোনো দেশ হয় তখন তো আমি আসি, ঠিক আছে? আমেরিকা থেকে অ্যাপ্লাই করব, যেটা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে 6 মাস, সেটা এখানটাই 14 দিন। তাই যারা যারা ভর্তি হতে চাচ্ছেন এখনই মেসেজ পাঠান। আচ্ছা, এখন আসি আইএলস স্পিকিংয়ে। আইএলস স্পিকিংয়ে আমরা অলওয়েজ লজিক ইউজ করব। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর ভিত্তি কি? এই কথাগুলো কিন্তু কোনো একটা কারণ আছে, ভিত্তি আছে, রাইট? আমি যে কাজগুলো করি এটার কিন্তু কোনো কারণ আছে, ভিত্তি আছে। লজিক মানে কি? এটার কারণটা কি, এটার ভিত্তিটা কি? সো আমরা কখনো স্পিকিংয়ে আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি সাঁতার কাটতে পারো? হুম, আপনি একটা কথা বললেন যে আমি আটলান্টিক সমুদ্রে সাঁতার কেটে এসেছি, রাইট? সো এটাতে কিন্তু হবে না, তখন আপনাকে কিন্তু সে মার্কস দিবে না। আপনার ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে পারে, কিন্তু মার্কস যেটা সেটা কিন্তু পাবেন না। লজিক রাখবেন, কথাবার্তা যেটা বলতেছেন সেটা লজিক রাখবেন, ওটা আমার সাথে বসে বসে প্র্যাকটিস করবেন আপনি। যে ইংলিশে সাদমান ভাই কথা জিজ্ঞেস করতেছে, আমি উত্তর দিতেছি, সাদমান ভাই কীভাবে উত্তর দিতেছে সেটা আমি দেখতেছি, দেখার পরে তারপরে আমি সেটার মনে রেখে
তারপরে সেই অনুযায়ী আমি সেভাবে উত্তর দিচ্ছি, কোথায় কোথায় ভুল করতেছেন সেগুলো ধরে ধরে দিব, ওই অনুযায়ী আপনি উত্তর করবেন। ওকে, সো লজিক রাখতে হবে। আচ্ছা, অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই, আইএলস সে ভালো রেজাল্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে বলবে যে আইএলস আইএলস ছাড়া তো আমি চলে গেলাম কানাডাতে, আমি আইএলস ছাড়া তো আমেরিকাতে চলে গেলাম। তাদেরকে একটু জিজ্ঞেস করেন তো তার বাবার কয় কোটি টাকা আছে, তাই না? হ্যাঁ, বাবার টাকা ছাড়া আমেরিকাতে স্কলারশিপ ছাড়া আমি তো জীবনে সার্ভাইভ করতে পারতাম না। অন্য কোনো ছেলেমেয়ের ব্যাপারে বাদ দিলাম, আমি জীবনে করতে পারতাম না। আগামী মাসে $18,000, আমি সেটা অবশ্যই আপনাদেরকে সবাইকে দেখাবো। $18,000 এটা যদি আমার দিতে হইতো, আমি যাই করি না কেন আমি পারতাম না। আমেরিকাতে সার্ভাইভ করা পসিবল না। প্রায় 22 লাখ টাকা প্রতি 4 মাস পর পর দেওয়া, তারপরে এখানকার লিভিং কস্ট আছে, সব কিছু দেওয়া, এগুলো পসিবল না। তো তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমার বাবার কয় কোটি টাকা আছে। আইএলস করলে আপনার কে একজন জেনুইন স্টুডেন্ট মনে করবে, আপনি জেনুইন স্টুডেন্ট, আপনি ভালো স্টুডেন্ট, আপনি সব কিছুতে ভালো, তখন কি এটা একটা প্লাস পয়েন্ট। কারণ তারা আইএলসের স্কোরটা যাচাই করতে পারে। আপনার বোর্ডের সার্টিফিকেট তো ফেক বানানো যায় নীল খেতে, তাই না? নীল খেতে ফেক বোর্ডের সার্টিফিকেট পাবেন। আপনার অনেকে টাকা দিলেই 2 লাখ টাকা দিলে আপনার এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস বোর্ড স্ট্যান্ড করাই দিবে, কিন্তু আইএলসে ওটা পসিবল না। তারা ওটা যাচাই করতে পারবে না, ভিসা অফিসার যাচাই করতে পারবে না আপনার বোর্ডের সার্টিফিকেটে আপনি জিপিএ 5 পাইছেন নাকি জিপিএ 2 পয়েন্ট সামথিং পাইছেন, ওটা যাচাই করতে যাবে না। তারা যাচাই করবে কি, যে আইএলসের রেজাল্টটা কি ভ্যালিড নাকি। তারা চাইলেই সহজে যাচাই করতে পারে, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা পরীক্ষা। সো ইন্টারন্যাশনাল এমন একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। সাদমান ভাই আমেরিকা থেকে আপনাকে সরাসরি প্রাইভেট ব্যাচে সরাসরি গাইডলাইন দিবে, ফ্রি ভিসার সুযোগ পাচ্ছেন। সো এই সুযোগটা নিম্নবিত্ত পরিবারের যে ভাই বোনেরা আছে আমার, তারা কাজে লাগান। আশা করি যে আপনারা অনেক বেনিফিটেড হবেন, আপনারাও স্বপ্নের দেশে যাবেন আমার মতোই ইনশাল্লাহ। ঠিক আছে, আইএলসে আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট, এখানটা বড় করে লিখে রাখছি অ্যাটলিস্ট, এই যে বড় করে, হ্যাঁ, 6.5, অ্যাটলিস্ট 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। 4টা মডিউলে কোনোটাতে 6-এর নিচে পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, এখন কার কার কী কী প্রশ্ন আছে আর সেগুলো করেন, সেই প্রশ্নগুলোর উত্তর করি, সবার প্রশ্নের উত্তর করব। যারা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন এখনই মেসেজ দেন, ঠিক আছে? তাহলে এখনই আমি ভর্তি করিয়ে নিতে পারবো। কথা বলেন, আমি সবগুলা উত্তর করি। এখন দেখি কি কি প্রশ্ন আছে। আচ্ছা, ফারজানা রুপি আপু জিজ্ঞেস করছে ভর্তি সবাইকে করা হবে নাকি কিছু জনকে? যারা যারা নিম্নবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা ব্যাচ শুরু করব। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, রেগুলার ক্লাস হবে। সো সবাইকেই ভর্তি করা হবে, বলতে 20 জনকে নিয়ে শুরু করা হবে। যদি আরও স্টুডেন্ট হইতেছে, দেখা যাচ্ছে যে ভাইয়া আমি অনেক টাকা দিয়ে কোর্স করতে পারবো না, মেন্টরসে, তারপরে আরও যে যে জায়গা আছে ওগুলোতে আমি অনেক অনেক টাকা দিয়ে ব্রিটিশ কাউন্সিলে কোর্স করতে পারবো না এত এত টাকা, তখন তাদের জন্য আমি একটা এক্সেপশন বলবো, এক্সেপশনের ব্যবস্থা আছে, যে না, তাদেরকে নেওয়া হবে। এমডি রিমন ইসলাম, ভাই আমি ভর্তি হতে চাই, পেজে মেসেজ করেন, মেসেজ করে এখনই ভর্তি হয়ে যান। আমার মনে হয় না 20 জন, 20টা সিট খুব বেশি সময় খালি থাকবে। অলরেডি 18,000 জন মানুষ দেখতেছে। সো আমার মনে হয় 30 মিনিটের মধ্যে শেষ। আজহার উদ্দিন ভাইয়া বলছে আমি অনেক দরকার ভাইয়া, আমি অনেক হার্ডওয়ার্ক করতে চাই। অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক যদি না করেন তাহলে তো হবে না। সাদমান ভাই ছাড়বে না আপনাকে, সাদমান ভাই ধরে রাখবে, হার্ডওয়ার্ক করতেই হবে, মাস্ট। ঠিক আছে, আচ্ছা, জাহিদুল ইসলাম ভাইয়া জিজ্ঞেস করছে অনার্সে সিজিপিএ 3 পয়েন্টের নিচে হলে স্কলারশিপ পাওয়া যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে। আমার ব্যাচে, মানে আমি যেখানটায় পড়তেছি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, সেখানটায় অনেক স্টুডেন্ট আছে যাদের অনার্সে 3 পয়েন্টের নিচে জিপিএ, কিন্তু তারা ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসছে। সেগুলো কিভাবে কি করতে হবে সেগুলো আপনাদেরকে ধাপে ধাপে বোঝানো হবে প্রাইভেট ব্যাচে ইনশাল্লাহ। হুম, ভাইয়া ব্যাচের ক্লাস কখন হবে? আহ, রাতে হলে ভালো হবে। ব্যাচের ক্লাস যেটা হবে সেটা রেকর্ডেড থাকবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড। যখন ইচ্ছা করতে পারবেন, যতবার ইচ্ছা করতে পারবেন। ঠিক আছে, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে সারাদিন জ্বালাবেন, আমি স্টুডেন্টদের জ্বালাতন নিতে খুব ভালোবাসি।
হ্যাঁ, আমার ভাল লাগে যখন আমাকে একটা স্টুডেন্ট একবার একটা জিনিস না বললে যখন 10 বার জিজ্ঞেস করে, তখন আমার জিনিসটা ভাল লাগে যে না, ছেলেটা ডেডিকেটেড, আমি কেন আমার জায়গা থেকে করব না। ঠিক আছে। সো যতবার ইচ্ছা দেখবেন, যতবার ইচ্ছা জিজ্ঞেস করবেন, যতবার ইচ্ছা বলবেন। ঠিক আছে। ভাই আমাকে কাইন্ডলি প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ করে দিন। পেজে মেসেজ দিন, এখনই ভর্তি নেওয়া হচ্ছে, এখনই ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই, পেজে মেসেজ দিন। ভাইয়া পেজের মেসেজ সিন করেন প্লিজ। অবশ্যই সিন করা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আগামীকাল থেকে প্রাইভেট ব্যাচের ক্লাস শুরু হবে। আগামীকাল থেকে ক্লাস, রেগুলার ক্লাস হবে, প্রতিটা জিনিস ধাপে ধাপে করানো হবে আগামীকাল থেকেই। সো আজকের মধ্যেই ভর্তি হন, আমার মনে হয় না আগামীকালকে সিট ফাঁকা থাকবে। বাট আপনি নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট, খুবই দরকার, যে অনেক অনেক টাকা দিয়ে কোর্স করতে পারতেছেন না, তখন আপনার জন্য একটা আমি আলাদা ব্যবস্থা করব, ব্যাচে যেভাবে হোক আমি নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, আর কার কার কি প্রশ্ন আছে? ভাইয়া 3 বছরের ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কি বাইরে মাস্টার্সের স্কলারশিপ পাওয়া যাবে? হ্যাঁ, বিবিএ, বিএ যেটা আছে 3 বছরের ডিগ্রি, বাইরে মাস্টার্সের জন্য স্কলারশিপ পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। আপনার 3 বছরের ডিগ্রি যেটা আছে, আপনার বাংলাদেশ বলে আপনার মনে হচ্ছে যে এটার দাম নাই, কিন্তু আমেরিকাতে আপনি একবার আসেন, কানাডাতে যান, ডেনমার্কে যান, একবার আসেন শুধু আপনি, আপনি যে এই 3 বছরের কোর্সটা করছেন, ঠিক আছে, এরকম আমেরিকাতে 2 বছরের কোর্স হয়, অ্যাসোসিয়েট ডিগ্রি বলে ওইটাকে। ওই অ্যাসোসিয়েট ডিগ্রিতে বের হওয়ার পরে কমপক্ষে পার আওয়ার স্যালারি হয় $30, পার আওয়ার স্যালারি $30, এটা নিম্নে। আর অ্যাভারেজ দেখা যাচ্ছে কি $50। মানে 1 ঘন্টা আপনি কাজ করবেন, আপনাকে 3,000 টাকা দিবে। আর যদি আপনি অ্যাভারেজ স্যালারি পান, দেখা যাচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি 1 ঘন্টা কাজ করবেন, আপনাকে 5,000 টাকা দেবে বাংলাদেশি টাকায়। ঠিক আছে। আর আমেরিকাতে কিন্তু খরচ অত বেশি না। হ্যাঁ, আমি আমার বাড়ি ঘুরিয়ে দেখাবো আপনাকে, আপনাদের সবাইকে বাড়ি ঘুরিয়ে দেখাবো যে এত বড় বাড়ি, এত সব কিছু, খুবই কম খরচ, ইনকাম অনুযায়ী খুবই কম খরচ। এখানটা একজন আনএডুকেটেড মানুষ, যার কোনো যোগ্যতা নাই, সেও মাসে 3 লাখ 4 লাখ এরকম কামাই করতে পারে খুব সহজে। এই কারণেই এই দেশগুলোকে বলা হয় উন্নত দেশ, কারণ সবার জীবন জীবিকা হচ্ছে, মানে আয় করা, এগুলো সব খুবই সহজ। ঠিক আছে। অবশ্যই পাবেন স্কলারশিপ। স্কলারশিপ কেমন, কেমনে, কেন পাবেন না? আমি হেল্প করবো, স্কলারশিপ না পাইলে আমি ম্যানেজ করে দেবো, আমার ইউনিভার্সিটি থেকে ম্যানেজ করে দেবো। আমি আমার ইউনিভার্সিটি থেকে কত স্টুডেন্টকে স্কলারশিপ ম্যানেজ করে দিয়েছি, ফুল ফ্রি স্কলারশিপ। বলছে ভাইয়া, তাসনিম মেথে আপু বলছে, ভাইয়া আমি শুধু বাচ্চা নিয়ে কি যেতে পারবো? অবশ্যই। আপনার জামাইকে আপনি নিয়ে যেতে পারবেন, যদি হাজব্যান্ড যায় ওয়াইফকে নিয়ে যেতে পারবেন, বাচ্চাকেও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কোনো সমস্যা নেই, একসাথেই ফ্লাই করতে পারবেন, একসাথে প্লেনে উঠে একসাথে রওনা দিতে পারবেন। আচ্ছা। এমডি শাহিদুল, ভাইয়া আমার এক্সাম নেক্সট ব্যাচ কবে হবে? নেক্সট ব্যাচ কবে হবে সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি যখন একটা ব্যাচ নেই সেটাকে আমি খুবই গুরুত্বের সাথে করাই। ঠিক আছে। সো ওদের যখন আমি শেষ করব, তখন যাদের এখন এক্সাম চলছে তারা ভর্তি হয়ে থাকতে পারেন, তাদেরকে আমি আলাদাভাবে রিফ্রেশার দিয়ে দিব এক্সাম শেষ হওয়ার পরে। এক্সাম চলছে যাদের, তারা ভর্তি হয়ে থাকতে পারেন, তাদেরকে আলাদাভাবে যখন এক্সাম শেষ হবে তখন আমি তাদের গাইডলাইন দেওয়া শুরু করব। হুম। শেখ মোহাম্মদ মামুন হোসেন ভাই বলছে, আসসালামু আলাইকুম, আপনি অতুলনীয়। ওয়ালাইকুম আসসালাম ভাই। অতুলনীয় কিছুই না, যে হেল্প করবে বাংলাদেশে, আমি বলি যে হেল্প করবে সেই অতুলনীয়, যে হেল্প করতে চাবে, যে হেল্প করতে চাবে সেই অতুলনীয়। ঠিক আছে। আমি একজন ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একটা জায়গা থেকে আপনাদের সবাইকে সাহায্য করারটাই আমার মূল কাজ, আমার মূল চেষ্টা, আর কিছুই না। ভাইয়া এমডি শুভ তারেক ভাইয়া জিজ্ঞেস করছে, বিবিএ সাবজেক্ট কি স্কলারশিপ পাওয়া যায়? ভাইয়া অবশ্যই স্কলারশিপ পাবেন আমেরিকাতে। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনি মেডিকেল পড়তে চান, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বিবিএ থাকুক, আপনার আর্টস থাকুক, কমার্স থাকুক, যেটাই থাকুক না কেন, ঠিক আছে, আপনি এখানটায় স্কলারশিপ নিয়ে আসতে পারবেন, সেই সুযোগটা আছে। ইভেন এটা কানাডাতেও আছে, কিন্তু সঠিক প্রসেসটা ফলো করতে হয়। সো সেই সঠিক প্রসেসটাই ফলো করে স্কলারশিপ ম্যানেজ করে দিব ইনশাল্লাহ, কোনো ব্যাপার না। ভাই আমি এমবিএ কমপ্লিট হয়েছে 4 বছর আগে, আমি কি পারবো? একটু জানাবেন কাইন্ডলি। বদরুজ্জামান ভুইয়া, 4 বছরের মতো গ্যাপ যাদের আছে, আপনি এমবিএ কমপ্লিট করেছেন, অবশ্যই আপনি জবলেস না।
আপনি কোথাও না কোথাও জব করছেন, রাইট? 1 বছর 2 বছর হলেও তো জব করেছেন। সো যে জবটা করেছেন এটা কিন্তু আপনার যে প্রোফাইল বলে, আমি বাংলাতে যদি সহজে বুঝাইতে চাই আমার ভাই বোনদেরকে, তাহলে আমি বলবো যে আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার ভিত্তিটা, এটা কিন্তু আরও শক্তিশালী করে দেয়, স্ট্রং করে দেয়। আপনার যদি একটা জব এক্সপিরিয়েন্স থাকে, আপনি ভিসা অফিসারকে বলবেন যে আমি 4 MBA করেছি, MBA করার পরে আমি 4 বছর বা 3 বছর অমুক কোম্পানিতে জব করেছি, যেটা যেই হিসাবে জব করেন না কেন, অমুক জায়গায় জব করেছি। জব করার পরে কি তখন আপনার ভিসা হওয়ার চান্সেস ধরেন আরও 20% বেড়ে গেল, আপনার 99% আপনার ভিসা হবেই। ঠিক আছে? হুম। ভাইয়া ব্যাচেলর্সে 1 ইয়ার স্টাডি গ্যাপ থাকলে কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। ব্যাচেলরে 1 ইয়ার স্টাডি, 1 ইয়ার তো কিছুই না, 1 ইয়ার তো প্রসেস করতে করতেই লেগে যায়, এটা এগুলো ভিসা অফিসার বুঝে। আমি অনেক স্টুডেন্ট নিয়ে আসছি বাংলাদেশ থেকে, ইউএসএতে, কানাডাতে, ফিনল্যান্ড, ডেনমার্কে, যাদের 1 ইয়ার না 2 ইয়ার 3 ইয়ারও গ্যাপ ছিল। ঠিক আছে? কিন্তু এখন কোনো প্রবলেম নাই বলে যে আজ থেকে 2 বছর পরে কোনো প্রবলেম হবে না, সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। বাট বর্তমানে কোনো প্রবলেম নাই। সো এখন যদি করতে চান তাহলে তাড়াতাড়ি প্রসেসগুলো করে এখনই ট্রাই করুন। ভাইয়া এইচএসসি দিয়ে স্কলারশিপ পাওয়া যাবে? ব্যাচেলরে অনেক স্কলারশিপ দেয়, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি অনেক স্কলারশিপ দেয় ইউএসএতে। হ্যাঁ, কানাডাতে ব্যাচেলরে একটু কম দেয়, মাস্টার্সে বেশি দেয়, আর পিএইচডিতে অনেক বেশি দেয়, সবচেয়ে বেশি দেয় কানাডাতে পিএইচডিতে। আর ডেনমার্কের ক্ষেত্রে তো ধরেন তেমন একটা খরচই নেই, ডেনমার্কে খুবই কম খরচ, খুবই কম খরচ। তার উপর যদি আপনি স্কলারশিপ পান, আপনার তো কোনো খরচ নেই, উল্টা আবার টাকা পাবেন। হুম। এইচএসসি দিয়ে স্কলারশিপ পাওয়া যাবে। পিএইচপি সুমন ভাই বলছে, ভাই আপনার তুলনা হয় না, ওয়ার্ক পারমিট ভিসা করেন? ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার, ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমি বলেছি আইএলসের 2টা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে একাডেমিক আইএলস আর একটা হচ্ছে জেনারেল আইএলস। সো জেনারেল আইএলসটা হচ্ছে মেইনলি আপনার ওয়ার্ক পারমিটের জন্য। ধরেন আপনি আমেরিকাতে কাজ করতে আসতে চাচ্ছেন, হ্যাঁ, সো আমার এখানে যে সবগুলো আছে সেই সবগুলোর মাধ্যমে আপনাকে স্পন্সর করিয়ে দিতে পারবো আমি। আমি শপে যেয়ে কথা বলবো, আমার অনেক পরিচিত শপ ওনার আছে, সো তাদের সাথে কথা বলবো, তারা আপনাকে স্পন্সর করলো, কিন্তু সেটার জন্য আইএলস লাগবে। সেটা হচ্ছে কি জেনারেল আইএলস। সো জেনারেল আইএলস অ্যান্ড একাডেমিক আইএলস দুইটাই কভার করা হবে আমাদের ব্যাচে। আমার ব্যাচে দুইটাই কভার করা হবে। আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান তাহলে আইএলস জেনারেলটা করেন, দুইটাই কভার করা হবে। সো ভর্তি হয়ে যান। কোরিয়াতে স্কলারশিপ পাওয়া যাবে? কোরিয়াতে, সাউথ কোরিয়া অনেক ভালো, নর্থ কোরিয়াতে ভুলেও যেন না। হ্যাঁ, সাউথ কোরিয়াতে স্কলারশিপ দেয়, অ্যান্ড আমি সাউথ কোরিয়াতে নিয়ে তেমন একটা কাজ করি না, যেটা সত্যি সেটাই। আমি মেইনলি ইউএসএ, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, তার এই আর মেইন লন্ডন, এই কয়েকটা দেশ নিয়ে আমি মেইনলি কাজ করি। আমি সাউথ কোরিয়া, চায়না এগুলো নিয়ে কাজ করি না, কারণ আমার ওই দেশগুলো ভালোও লাগে না, আর আমি ওগুলো নিয়ে কাজও করি না। কিন্তু আমি এতটুক আপনাকে শিওরিটি দিতে পারি, সাউথ কোরিয়াতে আপনি পড়ালেখার পাশাপাশি জব করে, লিগালি জব করে আপনি আপনার খরচও তুলতে পারবেন, অ্যান্ড আপনি টাকা বাড়িতেও পাঠাতে পারবেন। হুম। এমডি অলিউর রহমান মুসল ভাই জিজ্ঞেস করছে, ভাই আমার এইচএসসি 2025-এর স্টুডেন্ট, আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, এখনই ভর্তি হয়ে যান। পরীক্ষা শেষে আপনাকে আলাদাভাবে, আমি যেগুলো ক্লাসগুলো করেছি সেগুলো আমি আলাদাভাবে শুধু আপনাকে নিয়েই, বা এরকম যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েই আমি হচ্ছে আলাদা গাইডলাইন দিব। ঠিক আছে? এভাবে লাইভে এসে আলাদাভাবে গাইডলাইন দিব, ধরে ধরে সব কিছু করাবো। সো যাদের যাদের ইচ্ছা এখনই ভর্তি হয়ে যান। আচ্ছা ভাইয়া, তানুরা ভাইয়া, যেটা কত খরচ পড়বে আপনার থ্রু গেলে? ভাই আমি তো কোনো এজেন্সি না, আমার কাছে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছেন আপনি, ইভেন আমি যে আপনার জন্য অ্যাপ্লাই করবো, সো আমি তো কোনো এজেন্সি না। এজেন্সিরা কি করে, 10,000 টাকা ফাইল ওপেনিংয়ের জন্য চার্জ নেয়, ভিসা হইলে 2 লাখ টাকা, আমি কোনো টাকাই নিব না, একদম ফ্রি। এতে আমার লাভ কি? এতে আমার লাভ হচ্ছে কি, যে না আমি করতেছি, আমার এই জিনিসটা ভালো লাগে, আমি হেল্প করতেছি আপনাদেরকে। আমার যদি 100টা দেশে আমার যদি 500 স্টুডেন্ট থাকে, সো সেই 500 স্টুডেন্ট মানে কি আমার জন্য অনেক বড় কিছু। এটাই আমার পাওয়া। আমি কোনো টাকা পয়সা নিব না আপনার স্কলারশিপ ম্যানেজ করে দেওয়ার জন্য অ্যান্ড এভরিথিং। আর আপনার মক টেস্ট অ্যান্ড এভরিথিংয়ের জন্য আমি প্রিপেয়ার করে দিব। আর ভিসার অ্যাপ্লাই করাটা খুবই ইজি, সো কোনো সমস্যা নেই। এমডি আরিফ আফসার ভাই বলছে, ভাই আমাকে ভর্তি করেন। যারা যারা ভর্তি হতে চাচ্ছেন এখনই মেসেজ করেন পেজে, এখনই ভর্তি হন। আমাকে অলরেডি মডারেটর
যে আছে সে জানালো যে অলরেডি 12 জন ভর্তি হয়ে গেছে আর মাত্র 8টা সিট খালি আছে। কারণ 18,000 মানুষ দেখছে, 12 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। কিন্তু আপনি যদি এক্সেপশন হন যে না ভাই আমি এত টাকা অ্যাফোর্ড করতে পারবো না, বাকি জায়গায় 10-20 হাজার টাকা করে চাচ্ছে, আমি 3,000 টাকা দিয়ে করতে চাই, আর আমি আপনাকে প্রমিস করলাম আমি 6 অথবা 6.5 পাবো, আপনি আপনি আমাকে টাকাটা ব্যাক করে দিন পেলে আমি ব্যাক করে দিব 6 অথবা 6.5 হাজার টাকা, কি বলছি 6 অথবা 6.5 হাজার পেলেই 3,000 টাকা ব্যাক করে দিব, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট থাকবে, ঠিক আছে? সো ফ্রিতেই আইএলটিএস ক্লাস করবেন, ফ্রিতেই সাদমান ভাই আপনার ভিসা প্রসেস করবে, ফ্রিতেই সব কিছু করবেন, শুধু দোয়াটা করেন তাহলেই হবে। হুম। হ্যাঁ। মারুফ আহমেদ ভাই বলছে অসাধারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে সাধারণভাবে তুলে ধরার ক্ষমতা সবার থাকেন। ভাই আমি একজন সাধারণই মানুষ, অসাধারণ কিছু না আমি, ঠিক আছে? খুব ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একটা চেষ্টা আপনাদেরকে হেল্প করার, এটা এমন কিছু না, ঠিক আছে? সো খুবই সাধারণ একজন মানুষ। যারা যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হন। আজকেই দেখা যাচ্ছে কি ফুল ব্যাচের সিটটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এক্সেপশন করা যাবে, সমস্যা নেই। মারুফ ভাই বলছে ভাই আমি মেসেজ দিছি চেক করেন। হ্যাঁ অবশ্যই, এখনই চেক করা হবে, সমস্যা নাই। মাইমুনা আক্তার আপু বলছে ভাই আমি ভর্তি হতে চাই। অবশ্যই যারা যারা ভর্তি হতে চাচ্ছেন এখনই মেসেজ দেন, ভর্তি হয়ে যান। আগামীকাল থেকে এরকম দুর্দান্ত ক্লাস প্রতিদিন নেওয়া হবে ইনশাল্লাহ, আমি নিব প্রতিদিন। আর আমার কয়েকজন স্টুডেন্ট আছে আমেরিকাতে, তাদেরকে আমি নিয়ে আসব আমার সাথে, আমি দাঁড়াবো তারাও দাঁড়াবে, তা আমরা দুইজন মিলে হইতেছে আপনাদেরকে বলবো যে আমার জার্নিটা কী ছিল, তার জার্নিটা কী ছিল। আপনাকে অনেক সেও বলবে যে এটা এভাবে করো, এটা এভাবে করো। সো এখানটায় আমার একটা বড় লেভেলের একটা কানেকশন আছে। সো এই কানেকশনটাকে আপনি কাজে লাগাতে পারবেন, লিঙ্কটাকে কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আর আমেরিকাতে যদি আসেন তাহলে আমি কথা দিলাম আমি আপনাকে পিক আপ করতে যাব, আপনার বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক করে দিব। আপনার যেন কোনো ধরনের কোনো কষ্ট না হয় সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার কোনো স্টুডেন্ট ইউএসএতে আসলে আমি পিক আপ করতে চাই। কানাডাতে আসছিল একজন স্টুডেন্ট, আমি গেছিলাম তাকেও পিক আপ করতে, কারণ আমার বাড়ি থেকে কানাডা যেতে মাত্র 2-2.5 ঘন্টা সময় লাগে। সো কোনো সমস্যা নেই, আমি সর্বোচ্চ হেল্প করব, সর্বোচ্চ চেষ্টা করব। আফসানা রহমান আপু ভাইয়া প্লিজ SMS চেক করেন। হ্যাঁ আপু এখনই করা হচ্ছে। আচ্ছা, থিসিস নাই প্রবলেম হবে, থিসিস না থাকলে প্রবলেম নাই। থিসিসের উপর ডিপেন্ড করে, জার্নালের উপর ডিপেন্ড করে ভিসা দেওয়া হয় না। থিসিসের উপর ডিপেন্ড করে, জার্নালের উপরে ডিপেন্ড করে স্কলারশিপ দেওয়া হয় না। এগুলো থাকলে প্লাস পয়েন্ট, না থাকলে কোনো সমস্যা নেই। হুম, কোনো সমস্যা নেই। সো সবাই, অনেক অনেক মানুষ, অনেক অনেক ভাই বোনেরা, তারা হচ্ছে অনেক কিছু জানলেন আজকের ফ্রি আইএলটিএস ক্লাসটাতে। আর ফ্রি আইএলটিএস ক্লাস অ্যান্ড প্রাইভেট ক্লাসের মধ্যে ডিফারেন্সটা এটাই যে আমি আপনাদেরকে ধরে ধরে হচ্ছে সবাইকে হেল্প করতে পারবো, সবাইকে বুঝাইতে পারবো, সবাইকে বলতে পারবো। সবার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার খাতাগুলো দেখে আমি বলতে পারবো ওই ছেলেটা ভালো পড়তেছে না, ওরে ধরো, ওই ছেলেটা ভালো পড়তেছে, আচ্ছা ঠিক আছে ওকে আরও বেটার করতে বলো। হুম, এই জিনিসগুলো অনেক দরকার। কিন্তু ফ্রি ক্লাস কিন্তু বন্ধ হবে না, ফ্রি ক্লাস থাকবে। দেখা যাচ্ছে যখন আমি সময় পাবো তখন আমি নিচ্ছি ফ্রি ক্লাসটা, কিন্তু প্রাইভেট ব্যাচের ক্লাস প্রতিদিন চলবে, প্রতিদিন চলবে। 4 থেকে 5 মাসের কোর্স, ফুল কোর্স করানো হবে, ফ্রিতে ভিসার অ্যাপ্লাই করানো হবে। অ্যান্ড আপনার ভিসার দায়িত্ব আমার, আর আপনার ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। অ্যান্ড লাস্টলি এটাই বলবো যে খুব ভালো করে প্রিপারেশন নেবেন আপনি, আর অনেক প্র্যাকটিস করানো হবে। মক টেস্ট এখানটায় ফ্রিতেই দিবেন আমার কাছে, স্পিকিং প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সব কিছু করানো হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওখানটায় থাকবো। যে কোনো প্রশ্ন যখন ইচ্ছা তখন সাথে সাথে রিপ্লাই পাবেন, 24 আওয়ার্স। সো এগুলোর জন্যই মেইনলি ফ্রি ভিসার অ্যাপ্লাই, ফ্রি কোর্স, 3,000 টাকা ব্যাক, 6 অথবা 6.5 পাইলে এটা আমার পক্ষ থেকে গিফট থাকবে। এগুলোর জন্য ফ্রি কোর্সটা শুরু করা হচ্ছে। সো এই যে প্রাইভেট ব্যাচের কোর্স মাত্র 20 জনকে নিব। আপনি যদি নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটা আমি অ্যাডজাস্টমেন্ট করব, দেখা যাচ্ছে কি আরও কয়েকজনকে নিলাম আমি, ঠিক আছে? সো এখনই ভর্তি হওয়ার জন্য মেসেজ করেন। অলরেডি 12 জন ভর্তি হয়ে গেছে আমাকে জানানো হলো। সো আর 8টা সিটের মতো খালি আছে। সো এখনই মেসেজ করেন, আজকের মধ্যে ভর্তি হয়ে যান, আগামীকাল থেকে রেগুলার ক্লাস। সো আজকে এত দূরই, আবার দেখা হচ্ছে নেক্সট প্রাইভেট ব্যাচের ক্লাসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।